বেশ, আমরা কার্চফস ল পড়েছি একদিন। কার্চফস লয়ের উদ্দেশ্য কি? কারেন্ট ইলেকট্রিসিটি কার্চফস ল, এটা আমরা পড়েছি একদিন। কার্চফস ল দুটো একটা হচ্ছে কার্চফস কারেন্ট ল, যেটাকে বলি কেসিএল, আর একটা বলি কার্চফস ভোল্টেজ ল, যেটা হচ্ছে কেভিএল। তো কার্চফস কারেন্ট ল যেটা, সেটা শুধুমাত্র কনজারভেশন অফ চার্জের কথা বলে। মানে কোনো জাংশন বলতে যেটা আমরা ঝাল দেওয়া বোঝাই, যদি একটা তার এরকম থাকে আর একটা তার এরকম থাকে, এরকম তার থাকে, আর এইটাকে বলে জাংশন, মানে যে জায়গায় সবাই মিলিত হয়েছে। তো সার্কিটে এরকম জায়গা বহু রয়েছে। সেই জাংশনের মধ্যে যা কারেন্ট এসে ঢুকবে তারা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সেম ভাবে। যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তো এদিকে যদি 5 অ্যাম্পিয়ার যায়, তাহলে এদিকে 5 অ্যাম্পিয়ার যাবে, এদিকে 6 অ্যাম্পিয়ার যায়, তাহলে এদিকে 4 অ্যাম্পিয়ার যাবে। কারণ অ্যাকচুয়ালি কারেন্ট মানে হচ্ছে কিছু চার্জ ফ্লো হচ্ছে, তো চার্জ কনজারভেশন অবশ্যই মিলবে। আবার আমরা এটাও বলতে পারি যে এই জাংশন থেকে কার্চফস কারেন্ট ল যেটা বিবৃতি স্টেটমেন্ট, যেটা এই জাংশন থেকে যদি আমি বলি শুধু কারেন্ট বেরোচ্ছে, হ্যাঁ আমি বলছি শুধুই কারেন্ট বেরোচ্ছে, আমরা এরকম করবো, নোড অ্যানালিসিস করবো, তখন বলবো সব কারেন্ট বেরোচ্ছে। তাহলে সবাইকে যদি বাইরের দিকে অ্যারো দিয়ে দিই, I1 I2 I3, তাহলে এদের যে সম্মিলিত যোগফল এইটা জিরোই হবে। এটা নেগেটিভ হতে পারে না, পজিটিভ হতে পারে না, নেগেটিভ হতে পারে না। কেন? মানে সিঙ্ক আছে, ঠিক আছে। পজিটিভ হতে পারে না, সব চার্জ বেরোচ্ছে, কে দিচ্ছে? কোনো ব্যাটারি ফ্যাটারি কিছু নাই এখানে। কোনো সোর্স আছে? কোনো সোর্স নাই। তাহলে যদি কোনো সোর্স না থাকে, যদি কোনো সিঙ্ক না থাকে, তাহলে আমি কখনোই বলতে পারবো না যে এই বিন্দু থেকে শুধুই বেরোচ্ছে চার্জ, শুধুই বেরোচ্ছে, এটা বলতে পারবো না। ঠিক আছে, জলের ফোয়ারার মতো, যদি মাটি থেকে জল ওঠে তবেই না ছড়াবে, কিন্তু কোনো একটা বিন্দু থেকে জল কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছে, কোনো সোর্স নেই, সেটা কখনোই হতে পারে না। অথবা সিঙ্ক বলতে পারি, একটা গর্ত রয়েছে, চারিদিক থেকে জল এসে ওখানে ঢুকছে, তাহলে তো ওই গর্তটাতে জল টেনে নেবার টেন্ডেন্সি রাখতে হবে, সিঙ্ক হতে হবে এটাকে। সেটাই যদি না থাকে, অথচ তাহলে আমি সবসময় কী করে বলবো জল ঢুকেই যাচ্ছে? তো কার্চফস কারেন্ট ল যেটা, সেটা শুধুমাত্র কনজারভেশন অফ চার্জের কথা বলে। আমরা বিভিন্ন জাংশনে, যত রকম জাংশন আছে, সেই জাংশনে আমরা এই ল অ্যাপ্লাই করবো। এবং এর আরও এইটা থেকেই আমরা আরেকটা রূপ পাবো, কার্চফস ল এরই আরেকটা রূপ বলা যেতে পারে, সেটা নোড অ্যানালিসিস করে আমরা কিভাবে বড় বড় সার্কিটকে সলভ করতে পারি, কারেন্ট ফারেন্ট বের করতে পারি, সেটা আমরা দেখব। তো এইটা হচ্ছে কার্চফস কারেন্ট ল। আর কার্চফস ভোল্টেজ ল, এটাও আগের দিন দেখেছি আমরা, যেটা প্রাথমিক স্টেটমেন্ট কার্চফস ভোল্টেজ ল, সেটা হচ্ছে যদি তোমাকে দুটো তিনটে ব্যাটারি দিয়ে দেয়, সাপোজ আরেকটা ব্যাটারি এরকম, এটা একটা রেজিস্ট্যান্স যদি দিয়ে দেয়, এবার কোনো একটা জায়গা থেকে যদি আমি এক পাক ঘুরে চলে আসি, তাহলে নিট চেঞ্জ ইন ভোল্টেজ ইজ জিরো, সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু জিরো। আর এটা কেন হয় তার জন্য বলেছিলাম আমি, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সংরক্ষী বা কনজারভেটিভ নেচার। তার মানে হচ্ছে যে আমি যদি এক পাক ঘুরে ফেরত আসি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কার্ল হয় জিরো, লাইন ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। ঠিক আছে, তাহলে ব্যাটারির এইদিকে প্লাস, সেটা মাইনাস, আর ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে। সিমিলারলি বাইরে যখন আমি ইন্টারনাল সার্কিটে বাইরে যখন বেরিয়ে আসবো, যদি এই সার্কিটটাই দেখি, তাহলে এখানে যেমন ইলেকট্রিক ফিল্ড ডাউনওয়ার্ড, বাইরেও ইলেকট্রিক ফিল্ড ডাউনওয়ার্ড। এটা ব্যাটারির প্লাস, এটা রেজিস্ট্যান্সের প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস, এটাও ডাউনওয়ার্ড, এটাও ডাউনওয়ার্ড। তো ইন্টারনাল সার্কিটে, এই সার্কিটে অন্তত যদি ইলেকট্রিক ফিল্ড ডাউনওয়ার্ড হয়, বাইরেও ডাউনওয়ার্ড, তো আমি যদি এই পাশ বরাবর কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে যাই, যদি বলি কারেন্ট হচ্ছে, তো কোনো চার্জ, পজিটিভ চার্জ মুভ করছে, ঠিক আছে, তার মানে এইখানে ওই চার্জকে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে উঠতে হবে, ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ ওয়ার্ক করবে। এই ক্ষেত্রেও তাই, ইলেকট্রিক ফিল্ডকে নেগেটিভ ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কাজ করছে কারা? কেমিক্যাল ফোর্স। এইখানে ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করবে, এইখানে ইলেকট্রিক ফিল্ড নিজে কাজ করবে, সুতরাং একটা পজিটিভ ওয়ার্ক। ইউনিট পজিটিভ জন্য যে ওয়ার্ক ডান, সেটা ফোর্স ইনটু ডিএল হয়, ফোর্স ডট ডিএল। আর ইউনিট পজিটিভ চার্জ যদি হয়, তাহলে ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড, ই ডট ডিএল। তো এক পাক যদি ঘুরে আসি, তাহলে নিট ওয়ার্ক ডান জিরো। আর নিট ওয়ার্ক ডান পথের উপরও নির্ভরশীল নয়, মানে যদি 1000 খানেক রেজিস্ট্যান্স আমি ঘুরে আসি, আরও যদি একটা মাল্টিপল লুপ করে দিই এরকম, আরেকটা লুপ যদি এখানে লাগিয়ে দিই, এখানে আরেকটা ব্যাটারি দিয়ে দিই এরকম, দিয়ে যদি বলা হয় এবার তুমি এই সার্কিট থেকে ঘুরে এখানে ফেরত এসো আবার, তাহলে আমি যদি এইদিকে ঘুরে আসি, তাতেও কার্ল ইন্টিগ্রেশন ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএল ইন্টিগ্রেশন জিরো, এরকম ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইকুয়াল টু জিরো। কোন পথ বরাবর? ফর এভরি পাথ। এই দিক বরাবর আসতে পারি, এই দিক বরাবর আসতে পারি, ইভেন এই সার্কিটটার পর্যন্ত দিকে আসতে পারি, ঠিক আছে। দেখ, এটা একটা নির্দিষ্ট লুপ রয়েছে, এটা আর একটা লুপ, কিন্তু আমি আর একটা লুপ বানিয়ে নিতে পারি, আমি মাঝখানটাকে ইগনোর করতে পারি, আমি বলতে পারি এইখান থেকে যাত্রা শুরু করবো, দিয়ে ওইখান থেকে এই পথ ঘুরে ঘুরে এখানে আসবো। তো ইলেকট্রিক ফিল্ডে যে লাইন ইন্টিগ্রেশন, এটা তো একটা কার্য প্রকাশ করে, এটা বল গুণিত সরণ, বল মানে একক ধনাত্মক যদি বসায়, তাহলে এটা ফোর্স হয়ে গেল। এই কাজ যেটা, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, বোঝা গেল।
এবং এটা যদি ফ্রিকশন করি আমরা, ফ্রিকশনালের জন্য এরকম বলতে পারবো? যদি ফ্রিকশনাল ফোর্সের জন্য এরকম লাইন ইন্টিগ্রেশন নিয়ে আমরা, তাহলে বলতে পারবো না। আমি যখন এইদিকে যাব তখন ফ্রিকশন ডাউনওয়ার্ড যদি হয়, যদি আমি ঘুরে যাই তাহলে ফ্রিকশনও উল্টো দিকে ঘুরে যায়, তো সবসময় সেটা নেগেটিভ বা পজিটিভ কিছু একটা দেবে, জিরো দেবে না। এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের এই যে ধর্ম, এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা ব্যবহার করেছি, এই ইলেকট্রিক ফিল্ডটা আধানের জন্য তৈরি, ঠিক আছে? আধানের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ড। যদি এমন হয় যে ইলেকট্রিক ফিল্ডটা আধানের জন্য তৈরি না হয়, অন্য কোনো কারণে যদি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের জন্য যদি তৈরি হয়, তাহলে কিন্তু ইরাডিয়াল জিরো হবে না, তখন কিন্তু তার প্রপার্টি আলাদা, সেটা নন কনজারভেটিভ ফোর্স হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড সেই সময়। সেটা আমরা পড়বো পরে, ম্যাগনেটিক ফিল্ড শেষ। ইলেকট্রিক ফিল্ডের দুরকম প্রপার্টি। চার্জের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ড, তার প্রপার্টি আমরা শিখেছি। কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করা। আমরা ক্লাস 10-এ একটুখানি পড়েছি যে একটা কয়েলের সামনে একটা ম্যাগনেটকে যদি একটু সামনে আগিয়ে নিয়ে আসি, তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়, আর ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সেই ইলেকট্রিক ফিল্ডটা এই ইলেকট্রিক ফিল্ডের মতো নয়, তার ইরাডিয়াল জিরো নয়, তার ইরাডিয়াল কিছু ভ্যালু আছে, ইএমএফ টিএমএফ কিছু একটা পাবো আমরা, সেখানে কারেন্ট পাবো আমরা। সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, যখন ফ্যারাডে ইন্ডাকশন পড়বো তখন আমরা পড়বো। যাই হোক, তো কি বলছিলাম আমি, বেসিক কার্চফ ল, যেটা মানে বইয়ে যতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে কার্চফ লয়ে, তাদের অরিজিন কোথা থেকে? অরিজিন হচ্ছে এইটা, সামেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0। সার্কিটের যে কোনো পয়েন্ট দাও, এক পাক ঘুরে এসো, নিট চেঞ্জ ইন ভোল্টেজ ইজ 0, ইট ইজ দ্য বেসিক স্টেটমেন্ট। এবার ব্যাপার হচ্ছে যে আমি যে ডেল্টা ভি 0 বলবো, তাহলে আমি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা কীভাবে দেখাবো? সাপোজ আমি কারেন্ট ডিস্ট্রিবিউশন আমি দুভাবে দেখাতে চাই। কার্চফ লকে দুরকমভাবে আমরা বর্ণনা করতে পারি। সাপোজ আমি বললাম যে এই ব্যাটারি দুটো প্লাস প্লাস আছে, দুটোই একই দিকে আছে, দুটোই একই রকম কারেন্ট দিচ্ছে, ঠিক আছে? এও কারেন্ট দিচ্ছে ওইদিকে, ও কারেন্ট দিচ্ছে ওইদিকে। তাহলে তোর প্রথমে একটা সুবিধা হয়ে গেল যে কারেন্টের মেন কারেন্টের ডিরেকশন এখানে, সেটা সাপোজ ধরে নিলাম আই। যদি এটা না হতো, যদি একটা ব্যাটারি ঘুরিয়ে লাগানো থাকতো, সাপোজ এর ইএমএফ E1, এর ইএমএফ E2, এর রেজিস্ট্যান্সটা R1, এটা R2, এটা R3, আর এটা E3, এরকম রেজিস্ট্যান্স সার্কিট দিয়েছি আমরা। যদি একটা ব্যাটারি এইরকম হতো আর একটা ব্যাটারি ঘুরিয়ে লাগানো থাকতো, তাহলে কি আমি কনফার্ম বলতে পারি যে কারেন্টটা এইদিকে? এবং ইভেন এখানেও কনফার্ম বলতে পারবো না, কারণ এখানে আরও একটা ব্যাটারি রয়েছে E3। এটা যদি 1 ভোল্ট হয়, এটা 2 ভোল্ট হয়, তাহলে এটা যদি 20 ভোল্ট হয়, তাহলে এরা কারেন্ট পাঠাবে, কিন্তু সেই কারেন্টকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা যদি ওর থাকে, তাহলে এই ডিরেকশন রিভার্স হয়ে যেতে পারে। কার্চফ ল বলছে যে কারেন্টের ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন তুমি চুজ করে দাও, এইদিকে ধরো অথবা এইদিকে ধরো, ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে তাতে তোমার কোনো গন্ডগোল হবে না, ঠিক আছে? কিভাবে? সলিউশন যখন করব, তখন এই কারেন্টের মানটা যদি প্লাস বেরিয়ে যায়, তাহলে আমরা বুঝবো আমি যেদিকে কারেন্ট ধরেছি সেদিকে কারেন্ট আছে, আর যদি এটা মাইনাস বেরিয়ে যায়, তাহলে বুঝবো আমার ডিরেকশনটা ভুল হয়েছে, সুতরাং আমাকে সব সার্কিটে ফাইনালি এঁকে দেবো, দিয়ে ডিরেকশনটা পাল্টে দেবো। কিন্তু এই যে কারেন্ট আমি আই দিয়েছি, সুতরাং এই কারেন্ট ডিস্ট্রিবিউশন কিন্তু এবার KCL মেনে হতে হবে। মানে এখানে এবার আমি বলবো যে এদিকে আই কারেন্ট ঢুকছে, তাহলে এবার দুদিকে ভেঙে যাচ্ছে, তাহলে আমি সবসময় বলবো যে এইদিকে যদি কারেন্ট যায় I1, তাহলে এইদিকে কারেন্ট যাবে I-I1, অথবা আমি বলছি I2, সাপোজ I2। এখন আমি কি এরকম দেখাতে পারি এটা আই, এই উল্টো দিকে I1 দিতে পারি? তাও দিতে পারি, হ্যাঁ, কেন পারি না? তাহলে I প্লাস I1 ইকুয়াল টু I2। কোনো ডিরেকশন কোথাও কোনো মানে আমার রেজাল্টে কিছু হেরফের করবে না। কেউ যদি বলে আমার কারেন্ট এইদিকে আসছে, দুভাগে ভাঙছে, তাহলে সে লিখবে এটা I ইকুয়াল টু I1 প্লাস I2। এবার যদি এইটাকে ঘুরিয়ে দিই, তাহলে সে বলবে দুটো কারেন্ট এসে ঢুকছে, তাহলে সে বলবে I প্লাস I1 ইকুয়াল টু I2, I1 মানে I প্লাস I1 ইকুয়াল টু I2, এইটা সে বলবে। দুটো কারেন্ট আসছে, একটা কারেন্ট বেরোচ্ছে। মোটামুটি মানে যেটা মেন সূত্র, সেটা হচ্ছে জাংশনে যা ঢুকবে তাকে বেরোতে হবে। সেটা জাংশনে বসে থাকার কোনো জায়গা নাই, জ্যাম হয়ে যাবে, বুঝতে পারছি? জ্যাম যদি হতেই থাকে, বারবার যদি জ্যাম হতে থাকে, তাহলে তো তার ছিঁড়ে স্ফুলিঙ্গ দেখা যাবে। বারবার কারেন্ট যাচ্ছে, ফাট করে ফেটে যাচ্ছে, কিছু একটা চার্জ বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে ডিসচার্জ হচ্ছে, সেটা তো হতে দেওয়া যাবে না। তার মানে যা কারেন্ট আসছে তাই বেরোবে। ওই জন্যে সার্কিটের যে কোনো জায়গায় তুমি কারেন্ট চুজ করো, কারেন্টকে ঠিকঠাকভাবে ভেঙে দাও। ঠিকঠাকভাবেও ভাঙতে হবে না, যেভাবে তুমি ভাবো, কিন্তু KCLটা যেন পাশে ঠিকঠাক লেখা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কার্চফ ল করার, ঠিক আছে? মানে KVL অ্যাপ্লাই করছি, কিন্তু KCL যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়, 1 নম্বর। 2 নম্বর, এবার সাপোজ আমি এইটাই দিচ্ছি, আগের দিন আমরা এইটা করেছিলাম, আই ভেঙে দুভাবে করেছিলাম, I1 I2, এবার উল্টোটাই করছি, এইদিকে আই, এইদিকে I1, এইদিকে I2, এরকম করছি, ঠিক আছে? এইবার যেটা কাজ আমার, সেটা হচ্ছে, এবার যেটা আমার কাজ, এটা ছিল I2, তাই তো? এটা ছিল I2, এটা I1,
এবার আমার নোটেশন আমি চেঞ্জ করে দিতে পারি, মানে যখন আমি তো যখন অঙ্কটা করব তখন নিশ্চয়ই এটাকে মোট কারেন্ট বলেই আই বলেছি, তাহলে আই সমান I1 প্লাস I2 করতে পারলে ভালো, নোটেশনের আমার পরবর্তীকালে রেজাল্ট যখন দেখবো আমার গন্ডগোল হবে না। অথবা এইটাকে I2 বলতে পারি, যদি এইরকমই দিই তাহলে এটা I1, এটা I2, এটা I। ঠিক, দেখতে ভালো লাগে না? এটা করলে একটু অড লাগবে, তা তো অসুবিধা কিছু নেই। যাই হোক, বেশ আমার এটাই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে পাশে আমি লিখে রাখছি, এটা পাশে লিখে রাখছি যে এটা হচ্ছে এই ছবিতে আমার I ইকুয়াল টু I1, I প্লাস I1 ইকুয়াল টু I2, এটা I, এটা I1, আর তারা যোগ হয়ে হচ্ছে I2 হয়ে। এইবার আমার কাছে কটা লুপ আছে? এইটা একটা লুপ, এইটা একটা লুপ। এই দুটো লুপকে যদি সলভ করি তাহলে আবার এই বড় লুপটা দিয়ে অ্যানালিসিস করলে যা হয় তাই হবে, কারণ এই লুপটার মধ্যে এ আছে, এই লুপটার মধ্যে এ আছে, তাহলে যখন গোটা লুপটা দেখবো তখন এটা কমন পার্ট হয়ে যাবে, তখন ওই দুটোকে সলভ করলেই এই বড় লুপটার দিয়ে যা হবে সেটা আমরা পেয়ে যেতে পারি। তো যেটা খুশি আমি লুপ চুজ করতে পারি, যেটা খুশি, এবং তার জন্য কার্যস ল লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1 নম্বর স্টেটমেন্ট কি বললাম? নিজের মতো করে কারণ দাও, নিজের মতো করে কারণ ভেঙে দাও, কিন্তু KCL মেনে। 2 নম্বর স্টেটমেন্ট যেটা, এটা 1 নম্বর। 2 নম্বর স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে যখনই আমি কারেন্ট দিয়ে দিলাম এবার রেজিস্ট্যান্সের এক প্রান্তে প্লাস দাও, এক প্রান্তে মাইনাস দেওয়া শুরু করলাম। তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? নেই। এখানে আছে? হ্যাঁ আছে। কারেন্ট কোন দিকে? ডাউনওয়ার্ড, তাহলে উপরটা প্লাস নিচেটা মাইনাস, কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে এটা প্লাস মাইনাস আমি দিয়ে দিলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখানে কারেন্ট আছে R3 এর মধ্যে দিয়ে, কোন দিকে কারেন্ট? এই দিকে কারেন্ট, এই কারেন্টটা দেখতে হবে পুরোটা। এখানে এই কারেন্টটা I2, এখানে এই কারেন্টটা I3, আর I3 হচ্ছে নিচের থেকে উপর দিকে, তাহলে নিশ্চয়ই এইটা প্লাস ওইটা মাইনাস, তাহলে এটা প্লাস এইটা মাইনাস, ব্যাস হয়ে গেল। আর কোথাও আমার কিচ্ছু করার দরকার নাই। আর ব্যাটারি যা পোলারিটি আছে সেটা তো দেখতেই পাচ্ছি, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা দেওয়াই আছে প্রশ্নে। তাহলে কি বললাম? 2 নম্বর স্টেটমেন্ট কি বললাম? পোলারিটি দাও, কারেন্টের রেজিস্ট্যান্সের দুপ্রান্তে প্লাস মাইনাস দাও। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে লুপ চুজ করো, এনি লুপ, সাপোজ এটা তোমার লুপ, এবং সেই লুপের তোমার পছন্দের মতো যে কোনো একটা বিন্দু চুজ করো, যে কোনো একটা বিন্দু, সাপোজ এইটা সেই বিন্দুটা, এই বিন্দুর ভোল্টেজ সাপোজ V, আর আমি ভিটা কি বলে দিলাম 0। তাহলে যদি এক পাক ঘুরে আসি কোনো একটি লুপ বরাবর, তাহলে সে 0তেই ফেরত আসবে আবার। তাহলে ভোল্টেজ কোথাও বেড়েছে, কোথাও কমেছে, নিট কাটাকুটি করে যেন 0 হবে, ঠিক আছে? অথবা নিট কাটাকুটি করে V হবে। এটা যদি V হয় তাহলে এক পাক ঘুরে এসে ভোল্টেজ কখনো বাড়বে কখনো কমবে, দিয়ে আলটিমেটলি V হবে। তার মানে চেঞ্জটা কত হয়েছে? 0। ছিল V, ঘুরে আসার পরে হলো V, তাহলে চেঞ্জ ইজ V, 0। এবার দেখবো পয়েন্ট চুজ করলাম, এবার হচ্ছে আমি আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসবো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এইদিকে ঘুরতে পারি, এদিকে ঘুরতে পারি, কিন্তু মনে রাখতে হবে যদি আমি এইদিকে যাই তাহলে রেজিস্ট্যান্সে মাইনাস থেকে প্লাসে যাব, যদি ওই দিকে আসি তাহলে রেজিস্ট্যান্সে প্লাস থেকে মাইনাসে যাব, যদি এই দিকে যাই তাহলে এই ব্যাটারি মাইনাস থেকে প্লাসে যাব, ওই দিকে ঘুরে এলে প্লাস থেকে মাইনাস যাব। এইটুকু জাস্ট মনে রাখতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে মাইনাস থেকে যদি প্লাসে উঠি তাহলে ভোল্টেজ বাড়বে। কত বাড়বে? যদি ব্যাটারি দুপ্রান্তে যায় তাহলে তার ইএমএফ যেটা সেটাই বাড়বে। অতটাই সে কেমিক্যাল ফোর্স কাজ করে, এনার্জি একক আদানকে আনতে কত কাজ করে সেটা বিভব বলা হয় বা তড়িৎচালক বল বলা হয়, সেইটাই কাজ করবে, সেইটাই তার পোটেনশিয়াল বাড়বে ঠিক অতটা পরিমাণে। আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি প্লাস থেকে মাইনাসে আসি তাহলে কমবে, মাইনাস থেকে প্লাস যদি যায় তাহলে বাড়বে। তাহলে এটা কি হবে? যদি আমি এইখান থেকে এখানে যাই, মাইনাস থেকে প্লাস, বাড়বে না কমবে? তাহলে এটা বাড়বে, তাহলে প্লাস E1। এইখান থেকে এখানে যদি যাই আবার প্লাস E2। এবার এইখান থেকে এখানে যদি যাই, আমি তো এইদিকে ঘুরছি, মানে একবার এইদিকে যাব দিয়ে একবার ঘুরে যাবো উল্টো দিকে, তা হবে না। আমি যে কোনো একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স চুজ করবো। সাপোজ এইটাই আমার সেন্স, এই সেন্স আমি ঘুরবো, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্সের আমি এইখান থেকে এখানে নামবো, কতটা ড্রপ হবে? মাইনাস হবে, কমে যাবে। আর ভোল্টেজ মানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে তার অ্যাক্রসে কারেন্ট, তার মধ্যে দিয়ে কারেন্ট ইন্টু তার রো, তাহলে IR মানে I2 ইন্টু R1, এটা তাহলে মাইনাস I2 ইন্টু R1, ঠিক আছে? এখানে কি হবে?
আবার মাইনাস I2, কারেন্ট হচ্ছে I2 ইন্টু R2, তাহলে মাইনাস I2 ইন্টু R2, আর কেউ আছে? এবার আমি এখানে চলে আসছি, তারপরে এখানে চলে আসছি, তার মানে 0, দিস ইকুয়াল টু 0। এখানেই যদি আমি ভোল্ট ইএমএফ গুলোকে এক সাইডে রাখি আর রেজিস্ট্যান্স গুলোকে যদি অন্য সাইডে রাখি, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্টের প্রোডাক্টটা যদি অন্য সাইডে রাখি, তাহলে আমি এটাও বলতে পারি যে ওই সমানটাকে এইদিকে নিয়ে এসে সমানটাকে নিয়ে এসে বলতে পারি সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আইআর, এটাও বলতে পারি। উইথ সাইন, তার মানে যদি এই ব্যাটারিটা যদি উল্টো হতো তাহলে আমাকে ঠিকঠাক ছেড়ে দিয়ে সামেশন অফ ই মানে বুঝতে হবে, সব করে যোগ করে দিলে হবে না। হ্যাঁ, এইবার সেইটার জন্য একটা রুল বয়ে দেওয়া আছে যে যদি দক্ষিণাবর্তী হয় তাহলে প্লাস দাও, বামাবর্তী হয় মাইনাস দাও, এসব করে দেওয়া আছে, কিন্তু ওইসব মাথায় রাখতে যাওয়ার দরকার নেই। আমি বলবো যে রুলটা বয়ে দেওয়া আছে যে যদি ক্লকওয়াইজ হয় তাহলে সব পজিটিভ ধরো, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, আমি ওইটা একদমই পক্ষপাতী নয়, ওই রুলে আমি যাবো না। আমি জাস্ট তাহলে তো মাইনাস প্লাসে সিলি মিস্টেক হয়ে যেতে পারে কোথাও, শুধুমাত্র আমরা মাথায় রাখবো যে প্লাস মাইনাসটা আমি ঠিকঠাক দিয়েছি কিনা, তাহলে আমার কোনোভাবেই ভুল হওয়ার চান্স নাই। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি কারেন্ট দিয়ে দুদিকে গুণ করে দিই, যদি আমার কাছে একটাই লুপ থাকে, ঠিক আছে, একটাই যদি লুপ থাকে, আর যদি এটাকে কারেন্ট দিয়ে গুণ করে দিই আমি, মানে এই লুপটা কারেন্ট দিয়ে গুণ করতে পারবো না, এখানে কারেন্ট আয়, এখানে কারেন্ট আলাদা, যদি একটা সিঙ্গেল লুপ থাকে আমার এরকম, তাহলে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর। এইবার যদি একে কারেন্ট দিয়ে গুণ করি তাহলে এটা পাওয়ার অফ দ্য ব্যাটারি। আর এইটা কি আই স্কোয়ার আর, এটা কি হারে তাপ শক্তি রেডিয়েট করছে বা ব্যয় হচ্ছে কোনটা, তাহলে উৎপাদিত শক্তি যেটা পাওয়ার মানে কার্য করার যেটা হার, তাই না, টাইম দিয়ে গুণ করে দিলে সে কতটা কাজ করবে সেটা পেয়ে যেতে পারি আমরা। তাহলে ও কতটা কাজ করবে আর ও কতটা ব্যয় করবে সেটা সমান সমান সামেশন অফ ভি, তার মানে যত ব্যাটারি আছে তারা যা যা কাজ করবে, আর সামেশন অফ আইআর তাকে যদি আই গুণ করে দিয়ে তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, আর যদি টি গুণ করে দিয়ে তাহলে আই স্কোয়ার আর টি, যেটা জুল হিট এনার্জি, ঠিক না। তাহলে উৎপাদিত শক্তি ইজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। তাহলে কারচফের সেকেন্ড ল যেটা স্টেটমেন্ট সেটা কনজারভেশন অফ এনার্জি, কারচফের ফার্স্ট ল কি বলে কনজারভেশন অফ চার্জ, কারচফ সেকেন্ড ল কি বলে কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এবার যদি আমি সেকেন্ড লুপটার কথা যদি আসি, যদি এই সেকেন্ড লুপটাতে এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হবে, এই লুপটাতে কোনো একটা বিন্দু চুজ করে নাও, যে কোনো বিন্দু, সাপোজ এই বিন্দু চুজ করে দাও, এবার এই বরাবরই ঘোরো, এইটা যেভাবে ঘুরেছি ওইভাবেই ঘুরবো আমি, এইভাবেই ঘুরবো। তাহলে কি হবে, প্রথমে কি হবে, প্লাস না মাইনাস, মাইনাস থেকে প্লাসে উঠছি তাহলে প্লাস হবে, কত হবে, কার কারেন্ট গণিত তার রোধ, তাহলে এটা হচ্ছে প্লাস I2 ইন্টু R2। এবার আবার এখান থেকে মাইনাস থেকে প্লাস কি হবে, আবার যোগ হবে, তাহলে প্লাস I2 ইন্টু R1। এবার এখানে চলে এসেছি, একই সেন্সে যাচ্ছি আমি, মাইনাস থেকে প্লাস কি হবে, কত যোগ হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট I1, তার রোধ R3, তাহলে I1 R3, এবং সেটা মাইনাস থেকে প্লাস মানে উঠছে, তাহলে আবার প্লাস I1 ইন্টু R3। এবার এখানে এসেছি, তাহলে প্লাস থেকে মাইনাস তাহলে কমছি, তাহলে মাইনাস E3 ইকুয়াল টু 0। এখানেও সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর লিখতে পারি আমি, আবার বইয়ের নিয়ম ইউজ করতে পারি যে বামাবর্তী হলে প্লাস, কিন্তু বামাবর্তী হলে কেন প্লাস, দক্ষিণাবর্তী হলে কেন মাইনাস, এইসব কথা অত ডিটেলসে হয়তো লেখা নেই, অনেকে পাজল হয়ে যেতে পারে, ওটা রুল হিসেবে মেনে নেয়, কিন্তু রুল হিসেবে নেবো না আমরা বুঝে দেবো প্লাস মাইনাস কেন হচ্ছে, এটা কি কারণে হচ্ছে এটা। এবার যদি এই লুপটার ক্ষেত্রে বলে আমাকে, বাইরের লুপটার ক্ষেত্রে যদি বলে তাহলে কি হবে, এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 1, সাপোজ আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, এটা 2 4 5 এসব ভ্যালু দেওয়া আছে সমস্ত, তাহলে একটা ইকুয়েশন পেলাম, সাপোজ ইকুয়েশন নাম্বার 1, এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 2। আর যদি আমাকে গোটা লুপটার জন্য বলে কার্চফ ল বের করো, এই দুটো সলিউশন করলে তাই পাবো, এটাকে সলিউশন করলে তাই পাবো আমি, কেসিএল ইউজ করে দিলে। তো সাপোজ আমি লিখতে চাই, আমি দেখতে চাই যে কত হয়, বল কি হবে, এটা থেকে এটা মাইনাস থেকে প্লাস, তাহলে কি হবে, এই যে এইদিকে যাবো দিয়ে এই ঘুরে আসবো, তাতেও 0, তাহলে মাইনাস থেকে প্লাস, তাহলে প্লাস E1 বাড়ছে উঠছে, ঠিক আছে। এখানে কি হবে, প্লাস E2। এবার এদিকে চলে এসেছি, এখানে চলে এসেছি, এইখানে চলে এসেছি, এবার R3 কাছে, এবার মাইনাস থেকে প্লাস, আমি এই সায়েন্সে ঘুরছি,
তাহলে আবার প্লাস, তাহলে এটা I1 R3 মাইনাস থেকে প্লাস উঠছি, ঠিক আছে? তাহলে প্লাস I1 ইন্টু R3 উঠছে, মানে ভোল্টেজের উত্থান হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ যেটা কমে যাওয়া, আর একটা হচ্ছে ভোল্টেজের রাইজ, ভোল্টেজ বাড়ছে। এবার প্লাস মাইনাস ব্যাটারির এটা কি হবে? মাইনাস E3, তাহলে পাশে আমরা লিখবো মাইনাস E3, আর কেউ আছে? ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে এইটা হচ্ছে কার্চস লয়ের যেটা সামেশন অফ ডেল্টা ভি, এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেটমেন্ট, এবং সেটা থেকে আমরা নিজের মতো করে কারেন্ট ডিস্ট্রিবিউশন করে নিতে পারি, নিজের মতো করে। এইবার এটা আর একটা রূপ পড়বো, যেটা আরেকটু আমাকে বড় বড় সার্কিটকে হেল্প করতে সাহায্য করবে। এটা নিশ্চয়ই সলভ করতে পারবো সবাই। এবার সলভ করে ধরো এরকম বেরিয়েছে, I ইজ ইকাল টু সাপোজ মাইনাস 10 অ্যাম্পিয়ার, I1 ইজ ইকাল টু সাপোজ 5 অ্যাম্পিয়ার এরকম, আর এইটা সাপোজ বেরিয়েছে আমার I2 ইজ ইকাল টু কিছু একটা বেরিয়েছে আমাদের, যাই হোক আরবিটারিতে লেখা যাবে না, এবার কেসিএল ইউজ করে লিখতে হবে। তো এই যে এটা মাইনাস 10 অ্যাম্পিয়ার বেরিয়েছে, এটা মানে কি? তার মানে এই কারেন্টটা হচ্ছে এইদিকে, এইটা প্লাস বেরিয়েছে, তার মানে কি এটা এইদিকে। তাহলে এইটা এখানে ঢুকছে, এইটা এখানে বেরোচ্ছে, তাহলে এইটা কি হতে হবে? এই যে এই যে এরকম ছিল, এটা -10, তার মানে অ্যাকচুয়ালি এইদিকে কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, তার মানে জানো এটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে এইদিকে। তাহলে 5 অ্যাম্পিয়ার এসে আসছে, 10 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, তো সেটা কি করে হবে? নিশ্চয়ই এই দিকে কারেন্টটা ওপরেই হবে। তা লাস্টে এইটা মিলিয়ে দেখে নিতে হবে যে আমার কেসিএল মেনটেন করে রেজাল্ট বেরিয়েছে তো, নাকি এইটা আমি মাইনাস দিকে চলে এসেছি ভুল করে, এটাও দেখতে হবে, ঠিক আছে? তাহলে এইদিকে 5 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, এইদিকেও 5 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, এইদিকে 10, তাহলে 15 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, 5 অ্যাম্পিয়ার ঢুকছে, তাই হতে পারে? এটা হতে পারে না। ওই জন্য রেজাল্টটা দেখেও আমাকে দেখতে হবে যে আমার অ্যান্সার ঠিকঠাক বেরিয়েছে কিনা, কোথাও একটা ভুল হয়ে গেলে কিন্তু ফাইনাল মিলবে না। বেশ, এইবার কার্চস লয়ের আরেকটা স্টেটমেন্ট, যেটা আরও ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যেটা নিয়ে আমরা বেশিরভাগ অঙ্ক করি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মাল্টিপল লুপের জন্যই করবো আমরা। সাপোজ এটা একটা ব্যাটারি, সাপোজ এটা E1, আর একটা ব্যাটারি এখানে সাপোজ উল্টো দিকে লাগিয়ে দিচ্ছে, এবার আমি সাপোজ এটা E2, একটা লুপ দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, সাপোজ এখানে আরও একটা ব্যাটারি লাগিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? বা এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম একটা, এখানে একটা ব্যাটারি দিলাম, এরকম, মানে যতটা কমপ্লিকেটেড করা যায় আমি সেভাবেই দিচ্ছি। এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম এরকমভাবে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এবার আমি সব ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। সাপোজ এটা E1 এর মান সাপোজ 4 ভোল্ট, এইটা সাপোজ 2 ভোল্ট, এইটা সাপোজ 6 ভোল্ট, এগুলো আর E1 E2 নাম দিচ্ছি না, আমি সবে ভোল্টগুলো রেখে দিচ্ছি। এটা 4 ভোল্ট, এটা 2 ভোল্ট, এরকম দেওয়া আছে। আর রেজিস্ট্যান্সগুলো সাপোজ আমি নাম দিয়েছি, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম। এটা কিছু একটা দিয়ে দিই, এটা 6 দিয়েছি, তাহলে এটা সাপোজ এটা 5 ভোল্ট দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবো, আলাদা করতে পারবো। সব আলাদা হয়েছে তো, 1 2 3 4, হ্যাঁ সব আলাদা হয়েছে। এইবার এই অঙ্কটা আমরা আগের নিয়মে সলভ করতে পারবো কিনা? নিশ্চয়ই পারবো। কোথাও কারণ ধরে নাও এখানে আই দুভাগে ভেঙে দাও, যে আগে যা ছিল সেভাবে কার্চস ল একটা করে লুপ ঘুরে এসো, দুটো ইকুয়েশন তৈরি করো, সলভ করে দাও। কিন্তু এইবার এইটাকে একটা অন্য টেকনিকে করবো আমরা, সেটা হচ্ছে যে কোথায় কত কারেন্ট, কোন তারে তারে কত কারেন্ট, সেটা আমি দেখাবো না। ফার্স্ট আমি বলবো এই লুপটাতে কারেন্ট I1, এই যেমনভাবে দিচ্ছি আমি, এই লুপটাতে কারেন্ট I2, এবং দুটো সেন্স একই ইউজ করেছি, কেউ উল্টো ইউজ করলো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য আমরা দুটোকেই ক্লকওয়াইজ বা দুটোকে অ্যান্টি ক্লকওয়াইজ করবো, আমরা ক্লকওয়াইজ ধরেছি। এটার মানে কি? ওইটাই বলছি আমরা। আমি বললাম এখানে অ্যারো দিয়েছি এবং I1 লিখেছি, এখানে অ্যারো দিয়েছি I2 লিখেছি। আগে কি করেছিলাম? আগে ঠিক এরকম তারে তারে কারেন্ট দিয়েছিলাম, এখানে বলেছিলাম I, এখানে বলেছিলাম I1, এখানে বলেছিলাম I2, এবং I সমান I1 প্লাস I2। এইটার সাথে এইটার পার্থক্য কি?
এবার কি আমি তারে তারে কারেন্ট দেখিয়েছি? এবার বলছি এই লুপে কারেন্ট I1, আবার বলছি এই লুপে কারেন্ট I2, তার মানে এটা কি? তাহলে এই এক ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? I1, কারণ আমি বলেছি এই লুপে কারেন্ট, তাহলে এখানে I1, এখানে I1, এখানে I1, এখানে I1, এত দূর পর্যন্ত I1। কিন্তু এইটা এই লুপেও নয়, ওই লুপেও নয়, আবার দুটো লুপেরই কমন। কিন্তু আমি যখন এখানে বলেছিলাম এটা I2, তখন আমি ডাইরেক্ট মেনশন করে দিয়েছিলাম যে মাঝখানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট I2। এবার তা বলছি না, এবার বলছি এই লুপে কারেন্ট I1, তাহলে এই লুপে I1ও আছে, এই লুপে I2ও আছে, শুধু এইটুকু পার্থক্য, আর কিছু নাই। এবার বুঝতে পারলাম 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? I2। 3 এর কারেন্ট কত? I2। কিন্তু যদি বলে 2 এর কারেন্ট কত, তাহলে I1ও আছে, I2ও আছে। হ্যাঁ, এবার সেটা ফাইনাল সলিউশন দেখবো আমরা। আপাতত আমি ধরেছি এরকম। তাহলে সাপোজ আমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে এরকম, আমি সলিউশন করা শেখাচ্ছি একটু পরে। সাপোজ আমাদের ফাইনাল বেরিয়েছে I1 এর মান বেরিয়েছে, I1 এর মান বেরিয়েছে সাপোজ -5 অ্যাম্পিয়ার, আর I2 এর মান বেরিয়েছে 4 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে I1টা আমি ধরেছিলাম নিচের দিকে, এইটা সেন্সটা বুঝতে হবে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে কারেন্ট আমি ধরেছিলাম নিচের দিকে, কিন্তু ফাইনালি কত বেরিয়েছে? তাহলে অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ওপর দিকে যাচ্ছে এই লুপের জন্য। আবার I2 বেরিয়েছে 4 অ্যাম্পিয়ার, আমি I2 কোন দিকে ধরেছি? এই দিকে, তাহলে I2 কারেন্ট এই দিকে ওপর দিকে যাচ্ছে, এবং সেটাই ট্রু বেরিয়েছে 4। তাহলে এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে মোট কারেন্ট এবার 5 + 4 মানে 9 অ্যাম্পিয়ার। এটা লাস্ট সলিউশন করে তবেই বলতে পারবো। সলিউশন না করার আগে আমি যেমন ইকুয়েশন তৈরি করে সেরকম করবো। যদি এমন বেরোতে এটাও মাইনাস, তাহলে কি হতো? তার মানে I1 আমি যে সেন্স ধরে রেখেছি সেই সেন্সটা ফাইনালি বেরিয়েছে তার উল্টো, এবং I2 যেটা ধরেছি সেটাও ফাইনালি বেরিয়েছে উল্টো। তার মানে I2টা এই দিকে কারেন্ট যাচ্ছে না, উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এই অ্যারোটা উল্টো দিকে। তখন 5 অ্যাম্পিয়ার বলছে ওপর দিকে, 4 অ্যাম্পিয়ার বলছে নিচের দিকে, তাহলে এর মধ্যে দিয়ে নিট কারেন্ট কত এবং কোন দিকে? তাহলে 1 অ্যাম্পিয়ার ওপর দিকে। শুধু এইটুকু পার্থক্য, বোঝা গেল? তো অনেকগুলো যখন লুপ দেয়, 3টে 4টে যখন লুপ দেয়, আরও একটা লুপ লাগিয়ে দিল, তখন এটা ওই বারবার কারেন্ট অনেক প্যারামিটার বেড়ে যাবে। এই সেন্সটা এই লুপে এই সেন্স, ঠিক আছে? এই লুপে এই সেন্স। এটা সুবিধা কি, যদি আমাকে আরো একটা লুপ দিয়ে দেয় এরকম যদি আরো একটা লুপ দিয়ে দেয়, তাহলে আমি কি করে বলবো এখানে কারেন্ট I, তাহলে এখানে ভেঙে I1 + I2, আবার একটা জাংশন I এত প্লাস এত, আবার একটা জাংশন। কতবার আমি জাংশনে ভাঙবো আমি জানি না। এটা I1, এটা I2, আর এইটা আমাদের এখানে কারেন্ট I3, এইখানে কারেন্ট সাপোজ I3। ব্যাস, কি আমার খাটতে কম হচ্ছে না? KCL লাগিয়ে ভাঙতে হচ্ছিল আমাকে, -I1 + I2 এত সব করতে হচ্ছিল। কিন্তু এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। কোথায় কেয়ারফুল থাকতে হবে? কমন রেজিস্ট্যান্স যেখানে, সেখানে কেয়ারফুল থাকতে হবে। এই যে এই রেজিস্ট্যান্সটা 1 অ্যাম্পিয়ার, এইটা এঁকে দেয়, তাহলে সবটা একদম ডিটেলস মানে সব করা হয়ে যাবে। সাপোজ এইটা একটা ভোল্ট লাগিয়ে দেয়, এটা সাপোজ 4 দেওয়া আছে নাকি, 3 দেওয়া আছে, 3 তাহলে 3 ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সের মান সাপোজ এটা 6 ওহম। ব্যাস, I1, I2, I3 তিনটে কারেন্ট এখানে দিয়ে দিয়েছি। কোথায় কে ভাঙছে আমার দেখার দরকার নেই। ঠিক আছে? এবার প্রথমে আমি ফিজিক্স শিখিয়ে প্লাস মাইনাস দিয়ে আমি জাস্ট এটা করবো, আর তারপর আমি রুল বলে দেবো যে বারবার আমাদের প্লাস মাইনাস না দিয়েও কীভাবে করে দেওয়া যায় সেটাও বলে পড়ে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি এই 3টে লুপ আমার, সাপোজ এটা লুপ নাম্বার 1, এটা লুপ নাম্বার 2, আর এটা লুপ নাম্বার 3। এই 3টে লুপ দিয়ে আমরা KVL ইউজ করব। তাহলে ফার্স্ট যেটা 1 নম্বর লুপ যেটা, এই লুপটা আমি এই লুপে কোনো একটা বিন্দু থেকে এক পাক ঘুরে আসবো, তাহলে নিট চেঞ্জ ইন ভোল্টেজ কত হবে? 0। আবার একই কথা, সামেশন অফ ডেল্টা V0 ইজ দ্য অরিজিন। আমি এখানে ছিলাম, সাপোজ এখানে আমি আছি। এবার আমি ঠিক এই দিক বরাবর যাবো, এখানে যাবো দিয়ে আবার ওখানে ফেরত আসবো। আমি যখন এইখান থেকে এখানে যাব, ভোল্টেজ বাড়বে না কমবে? কারণ মাইনাস থেকে প্লাস, তাহলে 4 বেড়েছে, তাহলে +4। এবার এখান থেকে এখানে যাব, কি হবে? এবার কমে যাবে, কারণ প্লাস থেকে মাইনাস কমে যাচ্ছে, এবার মাইনাসে ফেরত আসছি, তাহলে মাইনাস কত হবে? 2, তাহলে এটা -2। এবার এইখান থেকে এখানে এসেছি, এবার কারেন্ট কোন দিকে? নিচের দিকে, তাহলে ওইটা প্লাস ওইটা মাইনাস, তাহলে 2 × I1,
-2 × I1, এটা বোঝা গেছে সবার? কারেন্টের ডিরেকশন এইটা থেকে গন্ডগোল আছে না তো কারোর? এটা মনে হচ্ছে এখানে কারেন্ট এইদিকে, এখানে এদিকে ঘুরেছে, এদিকে ঘুরেছে, এদিকে ঘুরেছে, এদিকে ঘুরেছে, এরকম। তাহলে এইখানে যেটা ড্রপ সেটা হচ্ছে I1 × 2, মানে 2I1, কিন্তু সেটা প্লাস থেকে মাইনাস মানে কমবে, তাহলে -2I1। বলি, শেষ করি, দেখা হয়েছে সবার? এই আবারও বলছি, এই যে কারেন্টের সেন্সটা আমি একবার চুজ করে দিয়েছি, এটার মানে হচ্ছে যে এইখানে কারেন্ট এইদিকে, এখানে কারেন্ট এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এইরকম কারেন্ট। এইটা হচ্ছে এই সেন্সটা। তাহলে এই 2 এর কারেন্ট কোন দিকে? ওপর থেকে নিচের দিকে, তাহলে নিশ্চয়ই এটা প্লাস, এটা মাইনাস। কিন্তু 2 এর মধ্যে দিয়ে কারেন্ট আবার I2ও তো আছে। 2 এর মধ্যে দিয়ে কারেন্ট তো এবার I2ও আছে। আমি তো বলিনি যে 2 এর মধ্যে নিট কারেন্ট I2, যেটা আগের কেসে বলেছিলাম, সেটা তো এবার বলিনি। এবার বলেছি এই লুপে কারেন্ট I1, ওই লুপে কারেন্ট I2। তাহলে 2 এর মধ্যে দিয়ে I1 আছে, I2 আছে। এবার 2 এর মধ্যে দিয়ে I2 কেমন? ওপর দিকে, তাহলে নিচেরটা প্লাস, ওপরটা মাইনাস। কিন্তু আমি তো 1 নম্বর লুপে অ্যানালিসিস করছি, তাহলে আমাকে আবার মাইনাস থেকে প্লাসও যেতে হচ্ছে I2 × 2 কে নিয়ে। বোঝা গেল কি না? তাই তো হয়েছে, কিন্তু আমি তো 1 নম্বর লুপে অ্যানালিসিস করবো, আমি তো ওপর থেকে নিচে নামবো। তাহলে আমি মাইনাস থেকে প্লাসও পাচ্ছি, মানে এর জন্য কিছু ড্রপ পাচ্ছি, এর জন্য কিছু ভোল্টেজের উত্থানও পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এর মধ্যে নিট কারেন্ট চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিট কারেন্ট কত? কিছু একটা I1 - I2 অথবা I2 - I1, কিছু একটা, সেই হিসাবে প্লাস বা মাইনাস পাবো আমি। আমি তো জানি না কে বেশি, কে প্লাস, কে মাইনাস, কে বেশি, বা কোন ডিরেকশনটা অ্যাকচুয়াল ডিরেকশন আমি কি জানি? আমি জানি না। তাহলে আমি যখন এই লুপে থাকবো তখন আমি ওই সেন্সেই ঘুরবো, কিন্তু প্লাস থেকে মাইনাসে গেলে কমবে, মাইনাস থেকে প্লাসে গেলে কমবে, আর মাইনাস থেকে প্লাসে গেলে বাড়বে। তাহলে আমি যখন I1 এর জন্য এইখান থেকে প্লাস থেকে মাইনাসে নামবো, তখন 2 × I1 ড্রপ হবে, কিন্তু সাইমালটেনিয়াসলি 2 × I2 মাইনাস থেকে প্লাস, এটা গেন হবে। তাহলে প্লাস 2 × I2। আমি লাস্টে সামারাইজ করে দেবো যে এটা মনে রাখার নিয়ম কি, যে এত সব না করেও কীভাবে মনে রাখা যায় সেটাও বলো, কিন্তু তোকে ফিজিক্সটা বুঝে নিতে হবে। কিন্তু এবার বল, প্লাস থেকে মাইনাস কী হবে? I2 ওপর দিকে যাচ্ছে, তাহলে কোনটা প্লাস, কোনটা মাইনাস? ওপরটা। তাহলে আমি কি এই দিকে যাচ্ছি? আমি তো নামছি ওপর থেকে। আমার লুপ অ্যানালিসিসটা কি? না, আমি 1 নম্বর লুপে অ্যানালিসিস করব। 1 নম্বর লুপে আমি এই তার বরাবর যাব, আমি এই তার বরাবর দেখব কত কারেন্ট, এইটার মধ্যে দিয়ে নিট কারেন্ট কত, এইটার মধ্যে দিয়ে I1ও আছে, I2ও তো আছে। তাহলে দুটো, তাহলে যদি আমি বলি এটা আমার, এটা I1 এর মান সাপোজ 10, I2 এর মান সাপোজ আমার 5, এটা এইদিকে ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এটার মধ্যে নিট কারেন্ট কত? তাহলে এই রেজিস্ট্যান্স সাপোজ 1 ওহম, তার মানে এটার মধ্যে দিয়ে নিট কারেন্ট কত? নিচের দিকে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি যখন 1 নম্বর লুপে অ্যানালিসিস করছি বা 2 নম্বর লুপে অ্যানালিসিস করছি, এর মধ্যে দিয়ে নিট ড্রপ কত হবে? যদি আমি এই দিক থেকে যাই 5 হবে। তাহলে এবার যখন আমি এইটা যখন অ্যানালিসিস করছি, প্লাস থেকে মাইনাস যখন নামছি, তখন এখানে ড্রপ কি, এখানে ড্রপ কত, সেটা -10 × 1। আবার এটার জন্য কি, এটার জন্য এইটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমি তো মাইনাস থেকে প্লাসে উঠছি, ওরটা তো পজিটিভ, এরটা যা হবে প্লাস থেকে মাইনাস, আবার মাইনাস থেকে প্লাস দিচ্ছে ও, তাহলে ওর জন্য কী হবে, প্লাস হবে না? তাহলে আবার +5 × 1 এতটা কত হচ্ছে, নিট কত হচ্ছে? -5। এরও যা তাই, এরও -5, এরও তাই। কি প্লাস থেকে মাইনাস, এটাও প্লাস থেকে মাইনাস করবো নাকি? এটা কি করে প্লাস? এটা কারেন্টের ডিরেকশনটা আলাদা, এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড। হ্যাঁ, যদি আমি ওইটা উড়িয়ে দিতাম তাহলে বলতাম দুটোর জন্যই কারেন্ট, এটা দুজনেই প্লাস। তাহলে আমি এর জন্য I1 × 2 প্লাস মাইনাস করতাম, ওর জন্য I2 × 2 সেটাও মাইনাস করতাম, সেটা করতাম। সেটা তো করিনি, আমি কারেন্টের ডিরেকশনে দুদিকেই সেম ধরেছি। দুদিকে সেম মানে এখানে এই দিকে, এখানে ওই দিকে। তাহলে এই কারেন্টের কন্ট্রিবিউশনের জন্য, এই কারেন্টের জন্য এর ড্রপ যদি নেগেটিভ হয়, ওই কারেন্টের জন্য এখানে ড্রপ পজিটিভ হবে। এটা বুঝতে হবে, সিম্পল জিনিস। I2 কারেন্টটা এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু আমি কোন লুপে আছি? আমি 1 নম্বর লুপে আছি। তাহলে আমি 2 নম্বর লুপে কেন ভাববো এই দিক থেকে যাচ্ছি? আমি 2 নম্বরের কন্ট্রিবিউশন একে কত সেটা দেখতে পারি, কিন্তু আমি তো 1 নম্বর লুপে আছি, আমি এই তার বরাবর ঘুরবো।
ঠিক আছে, আমি এখানেও আসছি, তাহলে আরো বোঝা যাবে। 2 নম্বর লুপটা অ্যানালিসিস না করলে বোঝা যাবে না। বেশ, এরকম ছিল। এখানে কত ছিল? এটা I1 ছিল। বেশ, এবার কোথায় এসেছি? এখানে এসেছি +2 মাইনাস, তাহলে কি হবে? তাহলে আমি যদি এটা তো 6 তো 2 নম্বরেও আছে, 6 তো 2 নম্বরেও আছে, তাহলে কি বলবো? মাইনাস থেকে প্লাস। 2 নম্বরে যখন এই দিক থেকে যদি যায়, তাহলে তার তো মাইনাস থেকে প্লাস হবে। কিন্তু আমি তো 1 নম্বরে আছি, আমি দেখবো আমার ভোল্টেজ গেইন হচ্ছে না ড্রপ হচ্ছে, এবং আমার এখানে কন্ট্রিবিউশনটা ওরও কিছুটা আছে। এই ব্যাটারির ক্ষেত্রে হয়তো নাই, কিন্তু এর ক্ষেত্রে আছে, এখানে ও কারেন্ট দিচ্ছে। তাহলে এটা প্লাস থেকে মাইনাস, তাহলে -6। এবার কোথায় আসছি? এইখানে। এবার এইখান থেকে এখানে যাব, এখান থেকে যদি এখানে যাই, তাহলে I1 কারেন্ট কোন দিকে? I1 কারেন্ট এই দিকে, তাহলে কোনটা প্লাস কোনটা মাইনাস? তাহলে প্লাস থেকে মাইনাস, তাহলে -I1 × 1, তার মানে -I1, তাহলে চলছে -I1। না, 6 ভোল্ট সেটা দেখবো না, সেটা আমি এখানে কারেন্ট কত হলো ডাজ নট ম্যাটার। এর দুপ্রান্তে ভোল্টেজ কত সেটা অলরেডি দেওয়া আছে। এর দুপ্রান্তে ভোল্টেজ দেওয়া ছিল না, এখানে রেজিস্ট্যান্স দেওয়া ছিল। আমি কারেন্ট গুণ করে ভোল্টেজ পেয়ে যেতে পারি, ওই জন্য আমাকে দুবার করতে হয়েছে। এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2। এখানে কারেন্ট I1 না I2 ডাজ নট ম্যাটার, এর দুপ্রান্তে ভোল্টেজ ইজ ফিক্সড 6 ভোল্ট। ঠিক আছে, এবার আমি এখানে চলে এসেছি, প্লাস থেকে মাইনাস, তাহলে I1 × 1, তাহলে আবার ড্রপ হলো, কিন্তু 1 ওহম তো আবার এরও পার্ট, তাতে আবার I3ও যাচ্ছে। I3 কোন দিকে যাচ্ছে? I3 এই দিকে ধরেছি আমি, তাহলে এইটা প্লাস এটা মাইনাস, তাহলে এই কারেন্টের জন্য আমাকে আবার মাইনাস থেকে প্লাস এবার কিছুটা ভোল্টেজ বাড়াবে। কতটা বাড়াবে? I3 × 1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস I3 = 0। আর কেউ আছে? এবার আমি একটা এই সিম্পল অ্যানালিসিস এখানেও করব। তার আগে আমি রুলটা বলে দিই একটু, যে বারবার আমরা প্লাস মাইনাস যদি না দিই, যদি ভুলে যাই, তাহলে কিভাবে রুল করব। প্রথম যেভাবে কারেন্ট সেন্স ইউজ করেছি, আমি সেভাবে সবকটাকেই অ্যান্টি ক্লকওয়াইজ বা সবকটাকেই ক্লকওয়াইজ দেবো আমার সুবিধার জন্য। উল্টো দিলেও হবে, কিন্তু আমরা সেরকম কমপ্লিকেটেড করবো না। ব্যাটারি, এবার ফার্স্ট নিয়ম যেটা আমি বলে দিই, তারপর লিখিয়ে দেবো। ব্যাটারি যেদিক বরাবর কারেন্ট সাপ্লাই করে, যে ব্যাটারিটা, সাপোজ এই ব্যাটারিটা কোন দিকে কারেন্ট দেয়? ওই দিকে। এ কোন দিকে কারেন্ট দেয়? উল্টো দিকে। ব্যাটারি যেদিকে কারেন্ট দেয়, আমি যদি কারেন্টের ডিরেকশনটা সেই দিকেই চুজ করি, তাহলে সেই সমস্ত ব্যাটারি প্লাস। প্রথম রুল। তাহলে এই লুপটাতে দেখি কে প্লাস হতে পারে? 4, ওই জন্য 4 প্লাস হয়েছে, ফার্স্ট রুল। ঠিক আছে, এবং আমি যেদিকে কারেন্ট ধরেছি, ব্যাটারি যদি পোলারিটি তার উল্টো হয়, তাহলে সেই সমস্ত ব্যাটারি নেগেটিভ। তাহলে এই ব্যাটারিটি কি হবে? এ কারেন্ট দেয় এই দিকে, আমি তো ওই দিকে কারেন্ট ধরেছি, তাহলে এ নেগেটিভ, ওই জন্য -2। এ কোন দিকে কারেন্ট দেয়? ওপর দিকে, আমি ধরেছি কোন দিকে? নিচের দিকে, তাহলে এও নেগেটিভ, তাহলে -6। 1 নম্বর রুল কি বললাম? ব্যাটারি যেদিকে কারেন্ট দেয়, আমি যদি সেই সেন্সে কারেন্ট চুজ করি, মানে সেই ব্যাটারির সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে সেই সমস্ত ব্যাটারির ইএমএফ প্লাস, বাকি যারা আছে সব নেগেটিভ। এটা 1 নম্বর। 2 নম্বর রুল যেটা, সেটা হচ্ছে সেই লুপে যতগুলো রেজিস্ট্যান্স আছে, সেই লুপের কারেন্টের জন্য তাদের প্রত্যেকের অ্যাক্রসে ড্রপ নেগেটিভ। সেই লুপের কারেন্ট কি? I1। সেই লুপে কটা রেজিস্ট্যান্স? এইটা আর এইটা। তাহলে -2 I1 হবে, -1 I1 হবে, -2 I1 হবে, -1 I1 হবে। রুল কি বললাম? সেই লুপে যতগুলো রেজিস্ট্যান্স আছে, সেই লুপের কারেন্টের জন্য তাদের মধ্যে দিয়ে ড্রপ সব নেগেটিভ। এটা 2 নম্বর রুল। 3 নম্বর রুল হচ্ছে, যে রেজিস্ট্যান্সগুলো কমন, অন্য সার্কিটের কারেন্টের জন্য তার অ্যাক্রসে ড্রপ ধনাত্মক, প্লাস 2 × I2 প্লাস I3 × 1, দ্যাট ইজ প্লাস। এই 3টে রুল যদি মনে রাখি আমি, তাহলে আমি ইজিলি এবার 2 নম্বরে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, কনভেনশনটা আমি ধরে নিয়েছি, কিছু তো একটা কনভেনশন ধরে আমাকে রুল তৈরি করতে হবে। এটা কোনো ইউনিভার্সাল রুল নয় যে বইয়ে লেখা থাকবে, তো নিজেই বানিয়ে নিচ্ছি আর কি, যে এরকম হলে এরকম হবে। এই রুল কাজে লাগিয়ে আমি এখানে কি ইউজ করতে পারি? 2 নম্বরে দেখে তো পারি কিনা 2 নম্বর লুপের জন্য। প্রথম রুল কি বললাম? সেই সেন্সে আমি কারেন্ট ধরেছি কিনা। তাহলে এখানে আমি কারেন্ট ধরে নিয়েছি I2 অলরেডি। 6 ভোল্ট কি ওই সেন্সেই কারেন্ট দেয়? 5 ভোল্ট কি ওই সেন্সে কারেন্ট দেয়? না। তাহলে 6 - 5, একটা প্লাস একটা মাইনাস। যেটা ম্যাচ করে গেছে সেটাকে প্লাস দাও, যেটা ম্যাচ করেনি সেটাকে মাইনাস দিয়ে দাও। সেই লুপের প্রত্যেকটি রেজিস্ট্যান্সের জন্য, সেই লুপের কারেন্টের জন্য ড্রপ কি হবে?
নেগেটিভ। তাহলে 3 এবার আমি বারবার আর আলাদা করে লিখবো না, সব রেজিস্টার যোগ করে দাও, i2 গুণ করে দাও, দিয়ে মাইনাস লিখে দাও। কি -3i2 -2i2, তাহলে অত কেন করবো, 3 আর দিয়ে যোগ করে দাও, 5 হয়ে গেল, তাহলে -5i2। সবাই যদি নেগেটিভ নেগেটিভ হয়, ও এটা আছে নাকি, কত এটা 9 নাকি 9, মানে -2i2 -3i2 -4i2। সেকেন্ড রুল। 3 নম্বর রুল কি, কমন রেজিস্ট্যান্স যারা অন্য লুপের প্রবাহের জন্য তাদের মধ্যে যদি ড্রপ পজিটিভ, কমন রেজিস্ট্যান্সকে 2 আর 4, 2 এ অন্য লুপের কারেন্ট কত i1, তাহলে +2i1 and +4i3, +2i1 +4i3 = 0। ঠিক আছে, এইবার যদি আমি আগের মতনই ডেল্টা ভি 0 করি, তাহলে একই বেরোবে, মানে ওইটা বেরোয় বলি আমি এটা লিখতে পারি, এমনটা নয় যে এইটা হচ্ছে বলে ওইটা হবে, ওইটা হয় বলে আমি এটা লিখতে পারি। কি পরীক্ষা হলে আমার বারবার প্লাস মাইনাস দাও, ঝামেলা না, ঝামেলা না। তাহলে প্রথম যে রুলটা শিখেছিলাম i1 কে দুভাগে ভেঙে দেওয়া, সেটা তো তোকে খুব প্লাস মাইনাস দিতে হচ্ছে, এইটা তো ওইসব কিছু দিতে হবে না। এইটা যদি আমি মনে রাখতে পারি, আমি এই 3টে রুল যদি মনে রাখতে পারি, ঠিক আছে, লিখে রাখ 3টে রুল 1 নম্বর দিয়ে ঝটপট খুব ফাস্ট লিখবো। ব্যাটারি যে সেন্সে প্রবাহ দেয়, ব্যাটারি যে সেন্সে প্রবাহ দেয় বা যে ডিরেকশনে যায়, যে ডিরেকশনে প্রবাহ দেয়, সেই ডিরেকশনেই প্রবাহ ধরলে সেই ডিরেকশনেই প্রবাহ ধরলে সেই সমস্ত ইএমএফ প্লাস হবে, সেই সমস্ত ইএমএফ প্লাস হবে। এই কোনো মানে স্টেটমেন্ট নয়, আমি যে খুব একদম মিনিংফুল স্টেটমেন্ট লিখছি আমি সেরকম না, আমি জাস্ট ক্যালকুলেশন করার জন্য 3টে থাম্ব রুল বলে দিচ্ছি। প্লাস হবে, হয়েছে, বাকি সব মাইনাস, কমা দিয়ে বাকি সব মাইনাস। 2 নম্বর, সেই লুপে যত রেজিস্ট্যান্স আছে, সেই লুপে যত রোধ আছে, সেই লুপের প্রবাহের জন্য, সেই লুপের প্রবাহের জন্য তাদের প্রত্যেকটির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। প্রত্যেকটির অ্যাক্রসে বা 2 প্রান্তে জানি, প্রত্যেকটি 2 প্রান্তে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন নেগেটিভ। আছে 3 নম্বর, যে সমস্ত রোধগুলি কমন, যে সমস্ত রোধগুলি কমন অন্য লুপের প্রবাহের জন্য, অন্য লুপের প্রবাহের জন্য তাদের মধ্যে ড্রপ প্লাস। ঠিক আছে, 4 নম্বর =0। ওপরে যা যা করলাম প্লাস মাইনাস করে এলাম, দ্যাটস অল আর =0, সমান চিহ্ন দিয়ে 0 জাস্ট। এবার সেই অ্যানালিসিস দিয়ে 3 নম্বর লুপটা করি আমরা। আদারওয়াইজ আমাকে প্লাস মাইনাস দিতে হবে, দিলেও অসুবিধা নাই। যদি ভুলে যাস কোনোদিন, তাহলে ডেল্টা ভি =0 যেন কেউ ভুলবি না। ডেল্টা ভি =0 মনে রাখতে হবে, দিস ইজ দ্য অরিজিন। ওইটা ভুললে চলবে না, এগুলো যদি ভুলেও যায় আমার অসুবিধা নাই, ওইটা ভুললে চলবে না। এটা যদি অ্যানালাইসিস করি, তা কোনো একটা বিন্দু চুজ করো, সাপোজ এখানে বসে আছি আমি, এখানে বসে আছি 3 নম্বর লুপের জন্য, দিয়ে এই পাশ থেকে আমি ওই পাশে যাব। কি নিয়ম বলা হচ্ছে, ব্যাটারি যে সেন্সে কারেন্ট দেয়, তাহলে আমি এই i3 কোন দিকে ধরেছি, এই দিকে ধরেছি, তাহলে 3 ভোল্ট প্লাস না মাইনাস, তাহলে +3। সেই লুপের কটা রোধ আছে, 3টেতেই i3 জন্য ড্রপ কি হবে, তাহলে 6 আর 4 10 আর 1 11, তাহলে -11 i3, এটা নেগেটিভ। কমন কে কে আছে, তাহলে 1 i1 এটা প্লাস, তাহলে প্লাস i1, আবার একটা +4 i2 = 0। ব্যাস হয়ে গেল, একদম ঝট করে লিখে দেবো আমরা। যদি প্লাস মাইনাস দিতে লাগে সময় লাগবে। এবারে 3টেকে সলভ করতে হবে। আমাদের এইচএস লেভেলে জেনারেলি 3টে লুপ দেয় না। কেন দেয় না? কারণ 3টে লুপ মানে আমার 3টে আননোন প্যারামিটার।
I1 I2 I3, তাহলে যদি আমাকে বলে 1 2 and 3 সলভ করো, তাহলে এই ইকুয়েশন আমি একটা I1 প্লাস I2 প্লাস I3 সমান ডট ডট ডট, এখানেও I1 প্লাস I2 প্লাস ডট ডট ডট, এখানেও তাই। এবার যদি আমাকে বলে যে যদি আমাকে এরকম ইকুয়েশন দিত, যদি বলতো সামথিং 3I1 প্লাস 4I2 ইকুয়াল টু সাম 6, 2I1 প্লাস I2 ইকুয়াল টু সাম 10, যেটা দেওয়া আছে, আমি এক্স্যাক্টলি লিখছি না, মানে সলিউশন হতে হবে তো ঠিকঠাকভাবে। যদি এইটা সলিউশন করতে বলতো তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দিতাম, দিয়ে কেটে দিতাম ঘ্যাঁচ ঘ্যাঁচ করে, দিয়ে I1টা বের করে দিতাম। কিন্তু এইখানে যদি আর একটা প্লাস I3 লাগানো থাকে, তাহলে যদি আমি দুটোকে কোনোভাবে কাটতে পারি, তাহলে আবার I1 আর I3 এসে হাজির, কিছু একটা 10 12 13 চলে আসবে। আমি যদি এইটাকে কেটে দিই তাহলে তো I1 I3 চলে আসবে। কিভাবে সলভ করবো? তিনটেই যদি থাকে, I1 থাকে, I2 থাকে, I3 থাকে, কি করতে হবে? প্রথমে ইকুয়েশন থেকে I1 টা বার করে দেব, I1 I2 আর I3 টার্মস তারপর সেকেন্ডটা বসিয়ে দেব। এই ইকুয়েশনে কি করব? I3 মান বের করব, দিস দিয়ে এই I3 জায়গায় এখানে বসিয়ে দেবো, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু সামথিং হলো। এবার তারপরে ইকুয়েশনটা আছে ওখানে বসিয়ে দেব। কোথায়? 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন দিয়ে দেব। এটা হ্যাঁ, এবার সেটা যদি করতে যাই আমি, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বজ্রগুণন পদ্ধতি। শিখেছিস তোরা বজ্রগুণন পদ্ধতি? এই কোনাকুনি যেটা গুণ করা হয়, যেটা মানে এটা তো মানে একটা কি বলে ওটাকে প্রতিস্থাপন পদ্ধতি। এটা প্রতিস্থাপন পদ্ধতি, সেটা আরো বেশি সময় সাপেক্ষ। সেটাকে দূর করার জন্য যে পদ্ধতি সেটাকে বলে বজ্রগুণন পদ্ধতি। কোনাকুনি গুণ করে আমরা বের করতে পারি, সেটাও সময় সাপেক্ষ। সেইটাকে ওভারকাম যদি করতে হয় তাহলে ক্রামার্স রুল শিখতে হয়। ক্রামার্স রুল যদি শিখে যায় তাহলে ডিটারমিনেন্ট ভেঙে দিয়ে আমি I1 ইজিক্যাল টু একটা ডিটারমিনেন্ট ভেঙে দিয়ে খুব, সেটাও যথেষ্ট বড়। ওই জন্য এইচএস লেভেলে 3টে লুপ দেয় না, বিএসসিতে দেবেই দেবে 3টে লুপ, ওখানে 2টো লুপ দেবে না, আবার ওখানে 3টে লুপ দেবে। ওখানে ক্রামার্স রুল থেকে অ্যাপ্লাই করতে হবেই হবে। সাধারণত এইচএসে 2টো লুপই দেয়, অপনয়ন পদ্ধতিতে যেন হয়ে যায়। আর কিছু প্রবলেম রয়েছে যেগুলোতে 3টে প্যারামিটার অলরেডি চলে আসবে, সেই রকম কিছু প্রবলেম আমি শেষের দিকে করাবো এবং আমরা সলিউশন দেখবো। ওই যে পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বললি তাতেই আমরা সলভ করবো। মানে এখানে I3 টাকে এখানে পুট করবো, দিয়ে ওটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা অঙ্ক করবো এখানে, তারপরে আমরা এটা দেওয়া আছে এবং তারপরে অনেক কিছু বের করতে বলেছে আমাকে, পোটেনশিয়াল ড্রপ ফ্লপ এসে অনেক কিছু বের করতে বলেছে। তার আগে আমি ভোল্টেজের মানগুলো দিয়ে দিই। এটা 1 ওহম, এটা 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ওহম, মাঝখানেটা 2 ওহম, এটা 1 1 3 3, 1 1 3 3, 1 ভোল্ট, 1 ওহম, 3 ওহম, 3 ভোল্ট, 1 1 3 3, 1 1 3 3। ঠিক আছে, তাহলে আমার কাছে 2টো নিয়ম সলভ করার, অন্তত 2টো শিখেছি আমরা। যে কোথাও একটা কারণ ধরে নাও I, কোথাও একটা কারণ ধরে নাও I, সাপোজ এইখানে কারেন্ট I, আর তারপরে জাংশন পেয়েছে দুভাগে ভেঙে দাও, তাহলে I সমান I1 প্লাস I2 করে দাও, তার আবার যোগ হয়ে এখানে I হয়ে ফেরত আসবে, এই রেলটা V0 করে দাও। এটা একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে কোথায় কি ভাঙছে, কোথায় কি প্লাস মাইনাস আমার দেখার দরকার নেই, আমি বলছি প্রথম লুপে কারেন্ট হচ্ছে I1, দ্বিতীয় লুপে কারেন্ট হচ্ছে I2, ব্যাস। এবার 1 নম্বর লুপের জন্য যদি আমি, আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে এর মধ্যে দিয়ে কারেন্ট বের করো, 2 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করো। 2 এর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে? আচ্ছা যদি বলে এই 2 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, অ্যান্সার কি হবে? যেটা I1 বেরোবে সেটাই। যদি বলে 3 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, এখানে আমরা অনেক কিছু সিম্পলিফাই করে দিতে পারি। যেমন এই 3টা একটা আছে, এই দুটোকে প্রথমেই 4 বসিয়ে দিতে পারি। এই যে একটা ব্যাটারি এই দিকে লাগানো আছে, একটা ব্যাটারি উল্টো দিকে লাগানো আছে, তাহলে যেন 2টো ভোল্ট তুলে দিয়ে একটা 2 ভোল্ট এই সেন্সার লাগিয়ে দিলেই হয়ে যাবে। এইগুলো আমরা করতে পারি, কিন্তু আমরা করছি না সাধারণত। আমরা সূত্রটা কাজে লাগাই, একটু শিখি, তারপরে তো আমি সিম্পলিসিটি করবই।
যেমন এই যে এই এ 1 আর 2 এরা শ্রেণী সমবায়, তা দুটোকে আলাদা লাগানোর কোনো দরকার নেই, 1 আর 2 প্রথমেই এটাকে বসিয়ে দাও। কিন্তু যদি আমাকে বলে এর দু প্রান্তে ভোল্টেজ বের করো, এর দু প্রান্তে না, এই যে এটা তো অলরেডি দেওয়া আছে 1 ভোল্ট, এর দু প্রান্তে যদি বলে ভোল্টেজ বের করো, তখন দুটোকে রিপ্লেস করে দিয়ে 3 বলে দিলে হবে না, এর অ্যাক্রসে ভোল্টেজ প্লাস এর অ্যাক্রসে ভোল্টেজ সেটা বেরিয়ে যাবে তখন। ভোল্টেজ ড্রপ, যে কারেন্টটা বেরোলো সেই কারেন্ট একটু তার রোধ। এটা অঙ্কটা এটাই বলেছে এই 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 দুটো বিন্দু নাম দিয়েছে এ আর বি, দিয়ে বলেছে এ আর বি এর দু প্রান্তে ভোল্টেজ বের করো, ভোল্টেজ ড্রপ বের করো। কি করে বার করবো ভোল্টেজ ড্রপটা? প্রথমে কি বের করতে হবে? I1 I2। দেখো I1 I2 কত, 2 এর মধ্যে দিয়ে কত কারেন্টটা বের করে নাও ফাইনালি, দিয়ে স্যার 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে 1 নাম্বার লুপের জন্য আমি KVL ইউজ করছি, কার্চফস ল, কোনো প্লাস মাইনাস ইউজ করছি না, শুধু থাম্ব রুল ইউজ করবো। কোনটা? তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কত দেখে নাও, এর মধ্যে দিয়ে কারেন্ট I1 আছে I2 আছে, কম নিট কারেন্ট কত এবং কোন দিকে, কোন দিকেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ কে প্লাসে আছে আমাকে দেখতে হবে আলটিমেটলি। বলো কে বলবে 1 নম্বর লুপে KVL বল। 1 minus 2 plus I1 বেশ 1 - 2 কিভাবে করলাম? যে সেন্সে আমি কারেন্ট ধরেছি এই 1 ভোল্টটা সেই সেন্সেই কারেন্ট দেয়, কিন্তু দুইটা উল্টো দিকে দেয়, ঠিক আছে? তা দুটোই তো ব্যাটারি আছে, তাহলে 1 মাইনাস, যেটা আমি প্রথমেই বলছিলাম যে দুটো ব্যাটারি ইউজ করা দরকার, কি একটা ব্যাটারি ইউজ করে দাও উল্টো দিকে, শ্রেণী সমবায় আছে, ঠিক আছে? তারপরে কি 2 নম্বর রুল কি? minus I1 2 আর 2 4 আর 1 5, তাহলে -5 I1, -5 I1 plus 2 I1 প্লাস 2 I2, ব্যাস কমন রেজিস্ট্যান্স হচ্ছে 2 I2 = 0। কোথাও প্লাস মাইনাস লাগলো? সুবিধা না এটা, এটা সুবিধা না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। এবার এটাকে সলভ করলে কত বেরোবে? একটু যোগ বিয়োগ করলে 5I1 - 2I2 = এটা হচ্ছে -1, ওই পাশে নিয়ে যাবো +1, তাহলে ইকুয়েশন নম্বর 1 এটা। হ্যাঁ এটা -1, 1 - 2 মানে কত? ও আমি আবার এটা মাইনাস করেছি নাকি, -1, এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে? এবার -5 প্লাস = 1। এবার 2 নম্বর লুপের জন্য বের করবো, লুপ নাম্বার 2 কে বলবে? লুপ নাম্বার 2 এ বল। minus এটা প্লাস হবে না মাইনাস হবে? এই সেন্সটা বুঝতে হবে। 3 এই কারেন্ট দেয় ওই দিকে, আর আমি কারেন্ট ধরেছি এই দিকে উল্টো, তাহলে এটা -3 আর ওইটা +1, তাহলে এটা হচ্ছে -3 + 1। কটা রেজিস্ট্যান্স আছে? 3 আর 2 5 আর 1 6, আর আছে 6, এটা 3 তো, হ্যাঁ 3 4 5 6, তাহলে -6 I2 প্লাস 2 I1 ব্যাস = 0। একটু সাজিয়ে নিই আমরা, তাহলে +2 I1 -6 I2 = 2, এটা 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, +2 I1 -6 I2 = 2। ঝটপট দুটোকে সলভ করে I1 I2 বের করে নেয়, ঝটপট 30 সেকেন্ড টাইম। কত বেরিয়েছে? -1/20 1/20। 70 5 13 6 13 এরকম কিছু বেরিয়েছে? হ্যাঁ ওইটা অ্যান্সার আছে। বল I1টা কত বেরিয়েছে? ঠিক -5/13 অ্যাম্পিয়ার। I2 কত বেরিয়েছে? -6/13। এটা ঠিক বেরিয়েছে, আমি এখানে যা কনভেনশন দেখছি তাতে এটাই কারেক্ট অ্যান্সার বেরিয়েছে সবার। এটা কি মানে হলো এবার? এবার আমি কেমন সুন্দর করে রিড্র করছি, দেখ সার্কিটটা সবার হয়েছে, এটা সবার হয়েছে, ভালো করে দেখ এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি ধরেছিলাম I1 এই দিকে,
কিন্তু I1 বেরিয়েছে আমার ধরার উল্টো দিকে, তাহলে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট কোন দিকে? নিচের দিকে। এবং 1 অ্যাম্পিয়ারের জন্য কি I2 এর কোনো ভূমিকা আছে? নেই। তাহলে আমি এবার নতুন সার্কিট রাখবো আলাদা করে, আমি মুছে দেবো, নতুন সার্কিট রাখবি। এবার এইটা মুছে দেবো আমি, এইটা। এবার 1 মধ্যে দিয়ে কারেন্ট আবার ডাউনওয়ার্ড দেখাবো এবং এখানে লিখবো 5-13 অ্যাম্পিয়ার। আমি ধরেছিলাম এই দিকে, কিন্তু ফ্লো হচ্ছে উল্টো দিকে। এই 2 মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে? আমি ধরেছিলাম এই দিকে, বেরিয়েছে উল্টো দিকে। তাতে কোনো I2 ভূমিকা আছে না? I2 তো ওইটা কমন রেজিস্ট্যান্স নয় এটা। তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট এই দিকে 5-13 অ্যাম্পিয়ার। এবার আমি এইটাকে মুছে দেবো, বা একটু পরে মুছবো এটাকে, আর একটা পরে। নেক্সট, এই 3 মধ্যে দিয়ে কারেন্ট কত? এর নিচে 3টা। আমি ধরেছিলাম এই দিকে, কিন্তু বেরিয়েছে তার উল্টো দিকে। তাহলে এই দিকে কারেন্ট, তাহলে এই দিকে কারেন্ট, আর তার মান হচ্ছে 6-13, তাহলে 6/13 অ্যাম্পিয়ার এই দিকে যাচ্ছে। আর সেই কারেন্টটা এখানে যাচ্ছে, তাহলে এটা তো কারেন্ট এই দিকে 6/13 অ্যাম্পিয়ার। ঠিক আছে? 2-এর যে রেজিস্ট্যান্সটা, সেইটার মধ্যে দিয়ে I1ও ছিল, I2ও ছিল। আর I1 আমি ধরেছিলাম এই দিকে, বেরিয়েছে এই দিকে কত? 5-13। আর I2 ধরেছিলাম এই দিকে, বেরিয়েছে উল্টো দিকে এই দিকে, সেটা কত? 6-13। কে বেশি, 5-13 না 6-13? কে বেশি? 6-13 বেশি। তাহলে এই কারেন্টটা বড়, তাহলে আলটিমেটলি এতে ডাউনওয়ার্ড কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি আবার এই দুটোকে মুছবো, দিয়ে ডাউনওয়ার্ড দেবো এবং 6-13 থেকে 5-13 বাদ দিয়ে দেবো। কত বেরোবে? 1-13 অ্যাম্পিয়ার। তাহলে এটা আবার লিখে দেবো 1/13 অ্যাম্পিয়ার। এইবার I1টা মুছে দেবো, I2টা মুছে দেবো, আর কোথাও কোনো অ্যারো রাখবো না। দিস ইজ দ্য ফাইনাল অ্যারো, ফাইনাল ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট। মানে এইদিকে 6-13 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 5-13 এইদিকে বেরিয়েছে, 1-13 এইদিকে বেরিয়েছে, KCL মেনে। হয়েছে? এতটুকু সবার বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? এই সলিউশনটাই ছেলেটা করতে পারে না। মানে এটা খুব দুঃখের ব্যাপার আমাদের, যে অঙ্কটা কার্চফ লটা সবাই লিখে ফেলে, দিয়ে পরীক্ষা হলে মাথা গরম হয়ে যায়। মানে একটা অঙ্ক সলভ করতে গেলে তো তার মাথা ঠান্ডা রাখতে হবে। যোগ বিয়োগ করতে তারা ভুল করে। এই 5-13 ওই যা বললো, কত 6-19 না কি বললো, ওইটাই বেরোবে পরীক্ষা হলে, তুই দেখবি। কেন বল দেখি? প্র্যাকটিসের জন্য। যত প্র্যাকটিস, তুই ঘাবড়ে যাবি, বলে এই সলিউশন কোথায় যেন ভুলে গেল, কোথায় যেন ভুলে গেল। ওই ভুল হয়ে গেল হতে হতে দেখবি হ্যাঁ সত্যি তোর ভুলে গেছে, যোগ বিয়োগই ভুল হয়েছে। এইবার আমাকে কি বলেছিল? এই 2 ওহমের দু প্রান্তে ভোল্টেজ বের করো, এটা ফাইনাল কোশ্চেন ছিল। তাহলে 2 ওহমের দু প্রান্তে কারেন্ট পেয়েছি, কত কারেন্ট? 1-13। তাহলে কোনটা উচ্চ বিভবে, বি না এ? কারেন্ট এই দিকে, তাহলে নিশ্চয়ই এইটা প্লাস এটা মাইনাস। তাহলে ভিবি মাইনাস ভিএ, ভিএ মাইনাস ভিএ করলে মাইনাস, ভিবি করলে মাইনাস বেরোবে। ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 1/3 1/13 ইন্টু 2, এত ভোল্ট। তাহলে 2/13 ভোল্ট, এটা ফাইনাল আনসার। এবার যদি আমাকে বলতো এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করো, তাহলে কি করতাম? 6-13 ইন্টু 1, এটা যদি বলতো, তাহলে এটা এভাবে বলে দিতাম আমরা ইন্ডিভিজুয়ালি। সব তো কারেন্ট বের করে নিয়েছি, বোঝা গেছে? এইরকমই অঙ্ক দেবে। এইচএস লেভেলে বল বা জয়েন্ট লেভেলে হয়তো একটু কমপ্লিকেটেড করে দেয়, হ্যাঁ, তো শর্ট সার্কিট করে দিতে পারে মাঝে মাঝে। এবার নিচে একটা প্রশ্ন দিয়েছে দেখলাম, শর্ট সার্কিট করে দিয়েছেন, করাচ্ছি লাস্টে প্রবলেমটা, বেশ বুঝবে এটা। এবার এই কার্চফ ল দিয়ে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেন, এটা 10 ওহম, এটা একটা কিছু আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, আর এইটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, আর এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এটা এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 10, 5, এটা 5 ওহম, এটাও 5 ওহম, এটা 5 ওহম, এইটা 10 ওহম। জাস্ট এরকম রেজিস্ট্যান্স দেওয়া আছে। বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। কি দেখতে পাচ্ছি সার্কিটটা কেমন দেখতে? সার্কিটটা এরকম দেখতে না? এরকম যদি একটু
ভদ্র সভ্য করে আঁকি আমরা এরকম, এইটা এ বিন্দু মানে তো এটাও এ বিন্দু, এটা এ মানে এটাও এ, এগুলো সব এ, আর এটা বি মানে মাঝখানটাও বি, এটাও বি, রেজিস্ট্যান্স নেই, এরকম না? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এটা 10, এটা 5, এটা 5, এটা 10, এটা 5। বলো কোনো মিরর সিমেট্রি আছে? কোনো ফোল্ডিং সিমেট্রি আছে? নেই। হ্যাঁ কোনাকুনি সেটা বলতে পারি, সেটা অন্য সিমেট্রি। ঠিক আছে, আমরা দুটো সিমেট্রি অলরেডি শিখেছি, একটা মিরর সিমেট্রি, একটা ফোল্ডিং সিমেট্রি। কিন্তু এটা দেখতে পাচ্ছি যে ছাড়াও একটা সিমেট্রি রয়েছে, যে যদি কোনোভাবে 10 আর 10, 5 আর 5, আর মাঝখানে 5 দুজনেরই কমন, এটা এক ধরনের সিমেট্রি। কিছু তো সিমেট্রি চারটি যদি আলাদা হতো, 1, 2, 3, 4, 20, তাহলে কোনো সিমেট্রি নাই, না মিরর, না ফোল্ডিং সিমেট্রি, না কোনো অ্যাঙ্গুলার সিমেট্রি, কিছুই নেই এরকম। সেই ক্ষেত্রে আমাদের একটাই নিয়ম, একটা মানে অনেক কিছু নিয়মের মধ্যে যেটা আমাদের প্র্যাকটিস করতে হয়, সেটা স্টার ডেল্টা নিয়ম বলে। হ্যাঁ, স্টার ডেল্টা নিয়মটা আমি এই মুহূর্তে শেখাচ্ছি না, তোরা একটু গুগল সার্চ করে বই দেখে করে নিতে পারিস। একটা ডেল্টা সার্কিটকে স্টার করে দেওয়া যায়, ঠিক আছে? এরকম যেটা ডেল্টা এরকম রেজিস্ট্যান্স হয়, এরকম, দিস রেজিস্ট্যান্স ইজ ইকুইভ্যালেন্ট টু এইটা, এটাকে ডেল্টা বলে, এটাকে স্টার বলে, ঠিক আছে? তা এবার কি করব, এই ডেল্টাটাকে তুলে দাও, দিয়ে এই স্টারটাকে এখানে বসিয়ে দাও, মানে জাস্ট এরকম করে একটা পয়েন্ট নাও, দিয়ে এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও, এখান থেকে রেজিস্ট্যান্স লাগিয়ে দাও। আর আমাদের কোথায় ছিল? 3টে জাংশন ছিল, আর একটা কোথায়? এই দুটোতে একই, আর একটা এইটা, এরকম ঠিক করলাম। এই বিন্দুটা যায়, এটাও তাই, এটাও তাই। তাহলে এবার যদি এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা এরকম আছে, তাহলে এই একটা রেজিস্ট্যান্স, তারপরে সেটা দুভাগে ভেঙে গিয়েছে এরকম, এটাও একটা এরকম ডেল্টা নেটওয়ার্ক, একটা বড় টাইপের কিছু একটা, সেটাকেও ভেঙে দাও এরকম, এখান থেকে একটা এরকম, এখান থেকে একটা এরকম, এখান থেকে একটা এরকম, এরকম, ঠিক আছে? তাই এই তিনটেকে মুছে দাও, তিনটেকে মুছে দাও এরকম। তাহলে শ্রেণী শ্রেণী, এই দুটো শ্রেণী, এই সমান্তরাল, শ্রেণী শ্রেণী শ্রেণী, ইজিলি সলভ হয়ে যাবে, সেটা স্টার ডেল্টা। বেশ, আমি ডিটেলস বলছি, আচ্ছা অনেক সময় লেগে যাবে, ছেড়ে দাও, এখন বুঝতে পারো, পরে পরে অন্য দিন যেদিন স্টার ডেল্টা শেখাবো সেদিন বুঝতে, এখন দরকার নেই। এখন আমাকে কী করতে হবে, এখন আমরা এটা সিমেট্রি দিয়ে সলভ করবো। দেখে মনে হচ্ছে অ্যাসিমেট্রি, কিন্তু তবু তো কিছুটা সিমেট্রি রয়েছে। 10 আর 10, এটার মানে হচ্ছে যে যদি আমি এই দিকে কারেন্ট পাঠাই, তাহলে 10-এর যেভাবে কারেন্ট যাবে, যদি ওই দিকে কারেন্ট পাঠাই, তাহলে এই 10ও তাই হবে, এটাই তো সিমেট্রি, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা বলে দিচ্ছি এখান থেকে কারেন্ট বেরোচ্ছে আই, ঢুকছে আই, টোটাল কারেন্ট যেটা, তাই। আর এই টোটাল কারেন্টটা এইদিকে I1 গিয়েছে, বাকি কতটা যাবে? I মাইনাস I1 ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে, বুঝছে? যদি এইদিকে I মাইনাস I1 আসে, এইদিকে যদি I1 যায়, তাহলে সেই I1 তো আবার দুটো ভাগে ভাঙবে, কত হবে আবার? এই I1 যদি ভাঙে, কেন I/2 I/2? না, দুটোই 5 বলে এর 5 হয়ে তারপর বি, এর তো 5 হয়ে বি নয়, 5 হয়ে 10, দুটো পাত আলাদা। কে বলবে? এই যে কারেন্টটা I1, সেই কারেন্টটা এবারে দুটো রাস্তা পেয়েছে, একটা ওইদিকে, একটা, দুটো আলাদা, এটা বুঝতে পারছি আমরা, দুটো পাত আলাদা। তাহলে যদি এটা আমি বলি I2, তাহলে এটাকে I1 মাইনাস I2 বলতে হবে। কি যদি বলি এটা I2, তাহলে ওইদিকে I1 মাইনাস I2 বলতে হবে, একটা প্যারামিটার বেড়ে যাবে। সার্কিট সলভ করতে আবার এখানে যদি I মাইনাস I1 হয়, তাহলে বাই দ্য সিমেট্রি, অ্যাঙ্গুলার সিমেট্রি, আমি বলবো এখানেও I মাইনাস I1 হবে। তাহলে এইটাতে যেটা কারেন্ট সেটা I মাইনাস I1, আর এইটাতে যেটা কারেন্ট সেটা I1, ঠিক আছে? এই সিমেট্রি দেখে এবার আমি বলতে পারি এখানে I1, এখানে I মাইনাস I1, তাহলে এখানে কত? ধরে নাও x, তাহলে x প্লাস I মাইনাস I1, দ্যাট শুড বি ইকুয়াল টু I1। এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, আমি বলেছি ডাউনওয়ার্ড, হ্যাঁ আমি আপওয়ার্ড ধরতে পারতাম, তাতে মাইনাস বেরিয়ে যাবে, বা অন্য কিছু একটা বেরোবে, আমি জানি না কত, আমি বলছি x জানি না, তাহলে x প্লাস I মাইনাস I1 ইকুয়াল টু I1। তাহলে x কত? I1, ওই I1টাকে নিয়ে গেলাম, তাহলে 2I1 মাইনাস I,
তাহলে 2i1 মাইনাস আই পরিমাণ কারেন্ট ওপর দিক থেকে নামছে। শুধু এতটুকু সিমেট্রি আমি ইউজ করতেই পারি, এইটুকু দিয়েছে বলে, নইলে এটা 5 5 আছে, 10 10 আছে, তার মানে এখানে যা ডিস্ট্রিবিউশন হবে কারেন্ট ওই দিকে যাওয়ার সময় তাই হবে। কি বুঝতে পারলাম কি না? এখানে যা যেমন ভাবে কারেন্ট ভেঙেছে ওখানে জোড়া লাগার সময় তো সেম ভাবে জোড়া লাগবে কিনা, কারণ এটা 5 আর 10 আছে একই, এটা 10 5 আছে, এই সিমেট্রিটা অ্যাঙ্গুলার সিমেট্রি একদম বোঝা গেছে। তাহলে এখানে ছিল i1, ওখানে গেল i মাইনাস i1, তার নিচের দিকে 2i1 মাইনাস i, তাহলে 2i1 মাইনাস i এর সাথে যদি i মাইনাস i1 যোগ করি তাহলে i1 হবে, তো হতে হবে। এটা নিচে নামছে, এটা এইদিকে যাচ্ছে, দুটো যোগ হয়ে ও হবে কারশফস কারেন্ট ল। হ্যাঁ তাই হবে, 2i1 এখানে ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা i আছে, এটা i আছে, তো i ক্যান্সেল হয়ে যাবে, আর 2i1 থেকে i1 বাদ দিয়ে দাও, তাহলে এটা i1ই হবে। শুধু এতটুকু বোঝা গেছে? তাহলে কি ছিল, যখন মিরার সিমেট্রি করেছিলাম, ফোল্ডিং সিমেট্রি করেছিলাম, তখন আমাদের কারেন্টের ভ্যালু দেওয়া দরকার ছিল না, কিন্তু যখন আমি কোনো অ্যাঙ্গুলার সিমেট্রি খুঁজে পেয়েছি তখনও সিমেট্রি, তখন কারেন্টের ভ্যালুটা দিতে হচ্ছে আমাকে। এবার কি করব, এবার কারশফস ল ইউজ করো, যে কোনো পথ এ থেকে বি পর্যন্ত যাও, ভিএ মাইনাস ভিবি, এ থেকে বি পর্যন্ত যাও, এবার একটা পথ নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে দাও সি, এটা নাম দিয়ে দাও ডি। তো এ থেকে একদম বি পর্যন্ত যাব ভায়া সি, ভায়া সি, তার মানে মাঝখানে সি হয়ে যাব আমরা, সি হয়ে ডি হয়ে যাব এখানে। দুভাবে যাবো, একবার এ থেকে সি হয়ে ডি হয়ে বি, আর একবার এ থেকে সি হয়ে বি। তা সাপোজ আমি ওপর দিকটা যাচ্ছি, ওপর দিকে, তাহলে আমি এটা বলতে পারি ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিসি, দেন প্লাস ভিসি মাইনাস ভিবি, এটা বলতে পারি। একটা ভিসি যোগ করেছি, একটা ভিসি বাদ দিয়েছি, কেটে কুটে আগের লাইনটাই হয়ে গেছে। কে বলবো আমাকে ভিএ মাইনাস ভিসি কত? ভিএ উচ্চ বিভব, ভিসি নিম্ন বিভব, কারণ কারেন্ট ওইদিকে, তাই ওহমের সূত্র ভিএ মাইনাস ভিবি সমান আই আর, আই মানে i1, কারেন্ট মানে রোধ মানে 10, 10i1, ইট ইজ ইকুয়াল টু 10i1। কে বলতে পারবে আমাকে ভিসি মাইনাস ভিবি কত? 5 ইন্টু i মাইনাস i1, প্লাস না মাইনাস? এটা ভিসি মানে এটা কারেন্ট এইদিকে, তাহলে সি নিশ্চয়ই উচ্চ বিভব, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব সমান আই আর, ভিএ মাইনাস ভিবি সমান ওহমস ল, ঠিক আছে। তাহলে প্লাস i মাইনাস i1 ইন্টু 5, আমি এই দিক থেকে যাচ্ছি, ভায়া সি বলেছি আমি, এনি দুই বিন্দু ভোল্টেজের ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে যে ইন্টারমিডিয়েট পাথ রয়েছে তার উপর ইন্ডিপেন্ডেন্ট, এটা এক্সট্রিম দুটো পয়েন্টের উপর নির্ভরশীল। আমি কোনটি এদিকে গেলাম নাকি এদিকে গেলাম নাকি এদিকে গেলাম, ডাজ নট ডিপেন্ড। ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রেশন তো আমরা জানি, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এটা সলভ করলে কত পাবো সাজালে? আমি এটাকে ভি বলছি, ভিএ মাইনাস ভিটাকে কত পাবো? তাহলে এখান থেকে পাবো 5i1 প্লাস 5i, তাহলে এটা 5i1 প্লাস 5i প্লাস 5i, এটা ইকুয়েশন নম্বর 1। এবার একটা কাজ করি, এবার আমরা একই অ্যানালিসিস করব এই পথে, ঠিক আছে, ভিএ মাইনাস ভিবি, কিন্তু এবার পাঁচটা একটা আলাদা হয়ে যাবে, এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম ভায়া সি অ্যান্ড ডি। তাহলে আমি আর সি কে যোগ করে এরকম করব, তারপর আবার ডি কে যোগ করে সেরকম করছি না, আমি একদম মুখোমুখি হিসাব করছি, ভালো করে দেখে যাবি। এইখান থেকে এইটুকুতে আসছে আমি, কত ভোল্টেজের ড্রপ? 10i1, আবার কত ভোল্টেজের ড্রপ? কত ভোল্টেজের ড্রপ? 5 2i1, মানে 2i1 মাইনাস আই, তাহলে 5 2i1 মাইনাস আই, মাইনাস মনে হচ্ছে কারণ? মাইনাস মনে হচ্ছে না তো? আমি অ্যাকচুয়ালি এতে ছিলাম, দেন কিছুটা ড্রপ হলো, এতে ছিলাম, এটাকে এই পাশে নিয়ে এলে কিছুটা ড্রপ হলো মাইনাস, তারপর আবার কিছুটা ড্রপ, আবার নেগেটিভ, তারপর আবার কিছুটা ড্রপ, আমি সব ডান দিকে নিয়ে গেছি, ওই জন্য প্লাস হয়ে গেছে, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে কত? প্লাস 10i1 হয়ে গেল। এটার মানে কি? এটা মানে একটা লাইন আমি জাম্প করেছি, ভিএ মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি প্লাস ভিডি মাইনাস ভিবি, এইটা ভিসি ভিসি কেটে দাও, ভিডি ভিডি কেটে দাও, তাহলে ভিএ মাইনাস ভিসি, তার মানে এইটা
ভিসি মাইনাস ভিডি তার মানে এইটা আইআর, ভিডি মাইনাস ভিডি তার মানে এটা, আর সব কনভেনশন আমার এইটা এইদিকে সব কারেন্ট, তার মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এরকম। ঠিক আছে, এটাকে সলভ করবো, তাহলে কি পাবো? এটা ভি হয়ে যাবে, এটা ভি হয়ে যাবে। এবার কি হবে? এবার কি হবে? কত? 30i1 মাইনাস 5, এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এই দুটোকে সলভ করবো আমরা, দুটোকে সলভ করে বা একটা কাজ করবো, আমরা এখানে i1 এর মানটা এখান থেকে এখানে পুট করে দেবো, i1 এর মানটা এখান থেকে এখানে পুট করে দেবো, তাহলে কত বেরোবে? বা কোনো একটা জায়গায় এটা থেকে এখানে বা এখান থেকে এখানে যদি পুট করি কত বেরোবে? কত? কত বেরোবে? 5v, এটা বেরোবে এরকম 5v, এটাকে 5 কিছু একটা যাই হোক, 5v ইকুয়াল টু বেরোবে 35i, এটা বেরোবে। i1টাকে যদি এখানে বসিয়ে দিই আমি, তাহলে তো ইকুয়েশনে ভি আর আই থাকবে, আর তো কেউ থাকবে না। কি করে i1 বসাবো? এই 5iটাকে বাঁ দিকে নিয়ে যাবো, ভি মাইনাস 5i করবো, তাকে 5 দিয়ে ভাগ করে দেবো, অথবা আমি এটাকে 6 দিয়ে গুণ করে দিতে পারি, 5 6 30, দিয়ে 30 i1 এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। এই ইকুয়েশনে 6 দিয়ে গুণ করে দিই, 5 6 কত? তাহলে 30 i1 এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 30, কিছু একটা হয়ে যাবে, সেই 30 ফ্রিজ 5 5 আছে 35 35 হবে কিছু একটা, আর এদিকে 5 এরকম কিছু একটা। 6 দিয়ে গুণ করে দাও, দিস ইকুয়েশন মাল্টিপ্লাইড বাই 6, তাহলে কত পাচ্ছি আমরা? এটা পাবো, এটা পাবো 6v, এটা পাবো 30i1, আর এটা কত পাবো? 30, এটা পাবো। এই 30i1 এর মানটা এইখানে বসিয়ে দাও, তাহলে এটা 6v মাইনাস 30i, এটা তাহলে v সমান 6v মাইনাস 30i মাইনাস 5i, তাহলে এই তো 6v আছে, আর একটা v কোথা গেল? এটা v, এটা v, তো 6v, v আছে তো 5v, আর 30 আর 5 আছে 35, বেরিয়েছে সবার? এত দূর অসুবিধা নেই তো কারণ? কেউ বলতে পারো আমাকে ভি বাই আই কত? 35/5 মানে 7 নাকি? একক কি হবে? ওহম, ভোল্টেজ বাই কারেন্ট মানে ওহম। এবার কেউ বলতে পারো আমাকে ভি বাই আইটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, কি করে বুঝলাম? কি করে বুঝলাম? ভি মানে এর দু প্রান্তে ভোল্টেজ, আর আই মানে এটা সাপোজ ব্ল্যাক বক্স একটা, ঠিক আছে, সাপোজ এটা একটা ব্ল্যাক বক্স, আমি জানি না কি জিনিস ভেতরে ঢুকে আছে, আমাকে একটা এরকম ব্ল্যাক বক্স দিয়েছে, বলা হচ্ছে ভেতরে কিছু রোধ আছে, কত রোধ আছে আমি জানি না, আমি জানি এখানে কারেন্ট ঢুকছে আই, আর এর দু প্রান্তে ভোল্টেজ আমি জানি, বা তাদের রেশিও জানি, ঠিক আছে, আর তাদের রেশিও বের করে দেখলাম, ভি বাই আই করে দেখলাম, এটা 7 ওহম, তাই না? তাহলে ভোল্টেজ আর কারেন্টের রেশিওটাই তো ওহম মানে রোধ, এটাই। তাহলে তুল্য রোধ, ওই পুরো বর্তনীটা যেটা ছিল তার তুল্য রোধ হচ্ছে 7 ওহম, 7 ওহম। বোঝা গেল না? বোঝা গেল না? এটা তো ব্ল্যাক বক্স একটা, ব্ল্যাক বক্সে অনেক কিছু রোধ থাকতে পারে, তাতে আবার কি অসুবিধা? আমি যদি মোট দু প্রান্তের ভোল্টেজ জানি বা না জানি, মোট দু প্রান্তের কারেন্ট জানি বা না জানি, বা তাদের রেশিও জানি, হয় সব কটার ভ্যালু যদি বলে দেয়, যদি ভি বলে দেয় 40 ভোল্ট, আই বলে দেয় 10 অ্যাম্পিয়ার, তাহলে ভাগ করে দিলে রোধ পাবো না? এবার দুটো যদি ভ্যালু না বলে দেয়, রেশিও বলে দেয়, তাতেও তো আমি রোধ জানি কি না? তাহলে সেই ক্ষেত্রে আমি তুল্য রোধটা বের করে দেবো, ভি বাই আই বের করে দাও, বেরিয়ে যাবে। এই সেম টেকনোলজি ইউজ করে ঘনকের দু প্রান্তে রোধ বের করা যায়, তুল্য রোধ বের করা যায়। কিভাবে? তাহলে 7 ওহম বের হলো, এটা নিয়ে আমরা ফার্দার এক্সটেনশন করবো, এটা শেষ হয়নি অঙ্কটা, আর একটা পার্ট আছে, এটা হোমওয়ার্ক থাকবে, যদি এরকম ঘনক দেয় আমার কাছে একটা এরকম, আর যদি বলে এইটা এ বিন্দু আর একটা কর্নার সেটা বি বিন্দু, কমপ্লিকেটেড করে দেয়, কর্নার কখনো দেয় না, কখনো এইটা দেয় এটা দিয়ে দেয়, কখনো একটা বাহু কেটে দেয়, এইভাবে দিয়ে বলো কত, তো অনেক রকমভাবেই কমপ্লিকেটেড করে দিতে পারে।
কিন্তু যদি কর্নার টু কর্নার দেয় তাহলে আবার একটা সিমেট্রি পেয়ে যাবো। তো সেটাকে ফোল্ড করে বাড়িতে ফোল্ডিং সিমেট্রি দিয়ে আমি করতে পারি, কিন্তু এবার আমি কার্চস ল পেয়ে যেতে পারি। এই যে কারেন্টটা আসছে, এই কারেন্টটা, এগুলো সব রেজিস্ট্যান্স আছে, সব রেজিস্ট্যান্স আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর। সাপোজ এখানে আই কারেন্ট লেখার দরকার নেই, সাপোজ আই কারেন্ট ঢুকছে, তাহলে কত কারেন্ট বেরোবে? তাহলে এই যে কারেন্ট, এই কারেন্টটা এখানে 3 ভাগে ভাঙছে, কোন দিকে বেশি যাবে? কি করে বুঝলাম? সিমেট্রি। 1 2 3, 1 2 3, যে কোনো পাক 1 2 3, তাকে তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যেতে হবে, সে তো 10 পাক বলে 1 2 3 4, 1 2 3 4, তা নিশ্চয় না, বিতে যেতে হবে। তাহলে বিতে যাও, যতগুলো পথ আছে তুমি যে কোনো পথে চলে যাও, তুমি ঘুরে যাও না, শুধু একই। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আমি কারেন্টের মান 3 ভাগে ভাঙছে। সাপোজ এটা I/3, যদি পরে চেঞ্জ করবো আমরা, এটা I/3, এটা I/3। এইবার এইখানে একটা রাস্তা আসছে, 2 ভাগে ভেঙে যাচ্ছে, সেম ভাগে ভাঙবে না আলাদা আলাদা? কি করে বুঝলাম? 1 2, এদিকে কোথায় 1 2, হ্যাঁ এটা তো কমন। তাহলে এইটা যদি I/6 হয়, এটাও হবে I/6। ছোট লাগছে সার্কিটটা? এখানেও I/3 2 ভাগে ভাঙবে, এইদিকে যদি I/6 হয়, এইদিকেও I/6। এবার এই I/6 আর এই I/6 জুড়ে গেল, হয়ে গেল I/3। আর এই যে I/3 আসছিল, এবার এইখানে I/6 এসছে। এবার আমি এবার যেটা কাজ, সেটা হচ্ছে এখানে যখন 3 ভাগে ভেঙে দিয়েছি, এখানেও 3 ভাগে ভেঙে দাও, এখানেও বলে দাও I বেরোচ্ছে, তাহলে I/3 ঢুকেছে কেউ, এখানে I/3 ঢুকেছে, এখানে I/3 ঢুকেছে, ব্যাস এটা হয়ে গেল। তো এটা হয়ে গেল সিমেট্রি। তাহলে I/6 এই দিকে এসেছিল, এখানে পাচ্ছি I/3 বেড়েছে, তাহলে নিশ্চয়ই এটা I/6, I/6 প্লাস I/6 ইকুয়াল টু I/3। ঠিক আছে, সিমিলারলি এখানে I/6 এসেছিল, I/3 গেছে ওইদিকে, তাহলে নিশ্চয়ই ওপর দিকে, মানে ওপর থেকে নিচে নেমেছে I/6, এটা নিশ্চয়ই I/6। এইভাবে আমি সব কটার কারেন্ট দেখে দিতে পারি। এবং একটা কাজ করতে পারি আমরা যদি এরকম বলি 6I কারেন্ট ঢুকছে, তাহলে আমার সার্কিট আরো সোজা হয়ে যাবে। কিরকম হয়ে যাবে? যদি এরকম ঘন একটু বড় করে আঁকি, এরকম যদি বোঝাতে সুবিধা হবে। এইটা এইটা এটা এটা ছিল এই বিন্দু, আর এইটা হচ্ছে সেই বি বিন্দু। এবার আমি এখানে বলছি 6I পরিমাণে কারেন্ট ঢুকছে। 6I ক ভাগে ভাঙবে? 3 ভাগে। কোন দিকে বেশি কোন দিকে বেশি? সব সমান। তাহলে এইদিকে 2I, এটাও 2I, এটাও 2I। এবার এটাও করে নাও, এখানেও বলো এইদিকে 2I, এটাও 2I, এটাও 2I, আর এটা I, এটা 6I। এবার 2I এসে দুটো ভাগ, তাহলে একদিকে I, এদিকেও I। ঠিক আছে, এই 2I এসে দুটো ভাগ, এইদিকে I, এইদিকে I করছে, I করে ডাকছে। এইখানে একটা I, নিচের দিকে 2I, তাহলে নিশ্চয়ই এখানে I হলো। এটা 2I পেয়ে গেছি, এই 2I থেকে একটা I ওইদিকে চলে গেছে, তাহলে একটা I নিচের দিকে, এটা I। তাহলে এই I ওপর থেকে নেমে আসছে I, তো তাহলে I তবে সহচরী, হাতে হাতে ধরি 2I দুজন। দেখ কোনো রেজিস্ট্যান্স বাদ আছে? কোথাও কোনো রেজিস্ট্যান্সে কারেন্ট দিতে বাদ আছে? এবার যে কোনো দুটো পয়েন্ট চুজ করে নাও, A আর B এর মধ্যে যে কোনো রাস্তা চুজ করে নাও। যদি আমাকে বলে VA মাইনাস VB কত, VA মাইনাস VB কত, তাহলে এখানে একবার ড্রপ, এখানে একবার ড্রপ, এখানে একবার ড্রপ। এখানে ড্রপ কত? 2I ইন্টু R। এখানে ড্রপ কত? I ইন্টু R। এখানে ড্রপ কত? তাহলে আমরা এরকম কিছু পাবো যে 2I R প্লাস I ইন্টু R প্লাস 2I ইন্টু R, এই টাইপের কিছু একটা পাবো। অন্য একটা রাস্তা দেখো, কিছু একটা, এইটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, বা যে কোনো পথ দেখো, আবার কিছু একটা পাবো আমরা। এটা একটা কাজ করে দিই আমরা, আর কিছু লাগবেই না আমার। VA মাইনাস V মানে কত? V। 2IR প্লাস IR মানে কত? প্লাস 2IR মানে কত? তাহলে এটা হচ্ছে 5IR, আর বাঁ দিকে আছে ভোল্টেজ। ঠিক আছে, যে কোনো পথে, এনি পাথ। ঠিক আছে, এই পথে যদি যাই তাতেও সেম পাবো। যোগ বিয়োগ ঠিক করেছি। এইবার যদি আমাকে বলে যে V/I কত,
কত হবে অ্যান্সার? কিন্তু ভি বাই আই কি ইফেক্টিভ রেজিস্ট্যান্স? এবার কি বলতে পারি ভি বাই আর তুলো রোধ? হ্যাঁ, ভি বাই 6i, 6i কারেন্ট ঢুকছে না, আই কারেন্ট ঢুকছে না, তাহলে ভি হচ্ছে দু প্রান্তের ভোল্টেজ, তাকে যদি 6i দিয়ে ভাগ করে দিই তাহলে ওকেও 6 দিয়ে ভাগ করতে হবে 6 দিয়ে, তাহলে 5R বাই 6, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা 4 ইকুইভ্যালেন্ট। বোঝা গেল না? বোঝা গেল না? এবার এটা বাড়িতে বিভিন্ন রকমভাবে সার্কিট দেওয়া আছে, কখনো এই কর্নারটা না দিয়ে এখানে দেওয়া আছে, যদি এখানে কারেন্ট ঢোকে এখানে কারেন্ট বেরোয়, আর কি বলতে পারবো? 2i ভাঙছে। এটা তো একটা এইটার ক্ষেত্রে এদিক থেকে গেলেন এরকম করে গেলেন হ্যাঁ, যদি এরকম গিয়ে আর অন্যটা ওই তো বললাম ঘুরে গেলেই মুশকিল, তাকে তো নিম্নভাবে যেতে হবে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে দিলে হবে না, সেম পোটেনশিয়ালে বা ওইদিকে ফেরত দিলে হবে না, আমাকে বিতে যেতে হবে, শর্টেস্ট পাথ বরাবর, এনি পাথ চুজ করতে পারি আমি। বোঝা গেছে কি না? এবার যদি আমি এই পয়েন্টটা না দিয়ে এখানে যেতাম এটা নামতাম না এই বলে দিতাম, তাহলে ডিস্ট্রিবিউশনটা কেমন হতো কেউ বলতে পারবে? যদি এই পয়েন্টটা না হয়ে এখানে হতো তাহলে ডিস্ট্রিবিউশনটা কেমন হতো? হুম, এইরকম যদি এইটা এ বিন্দু এটা বি বিন্দু, সাপোজ এখানে 6i কারেন্ট ঢুকছে, তাহলে কি বলতে পারবো এটা 2i, মানে এটা 1 2 1 2 1 2 3 4 1 2 3 4 1, এই রাস্তা দিয়ে যদি নেমে যায় তাহলে তাকে 1 2 যেদিকে যাবে না যাও 3 4, কিন্তু এইদিকে 1 2, তাহলে এইটার সাথে এইটা সিমেট্রি। তা যদি আমি বলি এইদিকে আই কারেন্ট ঢুকছে আর এইদিকে যদি বলি i1, তাহলে এটাও i1, বাট এইদিকে কারেন্ট যেটা সেটা হচ্ছে i-2i1। এটা যদি i1 হয়, একটা আই কারেন্ট আসছে, সাপোজ ওইদিকে i1 যাচ্ছে, তাহলে এইদিকেও i1, এদের মধ্যে সিমেট্রি আছে এই দুটো পথে, এইটা আলাদা, তাহলে i ছিল 2i1 বেরিয়ে গেল, তাহলে বাকি রইল কত? সেম জিনিস আবার ওখানে করে নাও, ওখানেও তুমি বলে দাও এখানে i1 ঢুকবে, এখানে i1 ঢুকবে, আর এখানে i-2i1 ঢুকবে। এবার খুব সিম্পল হয়ে গেছে অঙ্কটা, এইদিকে সবাই একটু দেখে নেবে ঝটপট, আমি করাবো না, বাড়িতে করো সবাই। i1 এইদিকে যাচ্ছে, i1ই চলে গেছে, তাহলে এখানে কোনো কারেন্ট যায়নি, তো দিস এ ডাবি পাথ। ওকে খুলে দাও এরকম করে, কাঁচি দিয়ে কেটে দাও, ও থাকা না থাকা একই ব্যাপার। এইদিকে i1 যাচ্ছে, ওইদিকে i1 যাচ্ছে, তাহলে কোনো কারেন্ট নামেনি, কোনো কারেন্ট ওঠেনি, তাহলে দিস ইজ ডামি পাথ। খুলে দাও, ব্যাস, আর কিছুই নাই আমার। সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল, সিরিজ, তারপরে প্যারালাল। কঠিন লাগছে কি? কঠিন? আমার তো এটা শর্টের সার্কিটে সেদিক দিয়ে যাবে, হ্যাঁ, তাহলে ওখানে i-2i1 যেটা বললাম, আমি যদি একবারে না সেটা করা যাবে না, এটা শর্ট সার্কিট নয়, রেজিস্ট্যান্স আছে সবার মধ্যে দিয়ে, যদি আমি একটা তার দিয়ে জুড়ে দিতাম তাহলে বলতাম সব কারেন্ট পালিয়ে যাবে, শর্টের সার্কিট সেটা বলতে পারতাম, আদারওয়াইজ বলতে পারবো না। বোঝা গেছে সবার এইটুকু? বেশ, নেক্সট প্রবলেম, দারুণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রবলেমটা শেষ হলো না, এবার হোমওয়ার্ক দিচ্ছি আমি একটা। এই প্রবলেমটা হচ্ছে, এটা এইচসি ভার্মার 193 পাতার প্রবলেম, পেজ নাম্বারটা বলে দিলাম, কারণ যেহেতু আমি সবটা করাবো না, অঙ্কটা হাফ করাবো। এরকম দেওয়া আছে সার্কিটটা, পরে ভাবনা ছিল তো আর এই বিভাগ করার পর তুলো রোধটা বের করতে, ওইটাই করাচ্ছি তো, ওইটাই বলছি। এটা এখন আছে হ্যাঁ, যে প্রবলেমটা একটু আগে করালাম, ওইটারই আর একটা রূপ করালাম না একটু আগে কারচো হওয়া দিয়ে, ওইটারই সেকেন্ড পার্ট। এটা ছিল এ, এটা ছিল সাপোজ বি, এরকম। আমি বললাম অঙ্কটা শেষ পর্যন্ত আমি করাবো না, সব দেওয়া হয়ে গেছে মোটামুটি। বেশ, এবার রেজিস্ট্যান্সগুলো মান বলে দিচ্ছি, 10 5 5 10, এটা 5 5 2.5 2.5, লেখা আছে, বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর দু প্রান্তে তুলো রোধ বের করো।
বুঝছে? কি করে বের করবো? এনি সিমেট্রি, এনি সিমেট্রি, কি সিমেট্রি আছে? ফোল্ডিং সিমেট্রি আছে না, মিরর সিমেট্রি আছে না, অ্যাঙ্গুলার সিমেট্রি রয়েছে। দেখতে পাচ্ছি এখানে 5, এখানে 5, এখানে 10, এখানে 10, এটা একটা সিমেট্রি রয়েছে। তাহলে আমরা একটা ফার্স্ট যেটা কাজ করবো, আমি অঙ্কটা শুধু বোর্ডের দিকে তাকিয়ে থাকবে, কেউ কোথাও লিখবে না, কারণ এটা এই 93 পেপারে সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? আমি ফার্স্ট বললাম এখানে কারেন্ট যাচ্ছে আই, অবশ্যই কারেন্ট সেম পরিমাণে বেরোতে হবে, ব্যাটারি থেকে যা ঢুকবে তাই ব্যাটারি থেকে বেরোতে হবে, কনজারভেশন অফ চার্জ। এবার এই কারেন্ট এখানে 3 ভাগে ভেঙেছে, ঠিক আছে? প্রথম যে পদ দেখতে পাচ্ছি, দ্বিতীয় যে পদ দেখতে পাচ্ছি, কোনো কি আইডেন্টিক্যাল পাথ রয়েছে দুটোর মধ্যে? এটা প্রথমে 10, তারপরে একটা রেজিস্ট্যান্স, তারপরে 10 বলতে পারি আমি। এই যে এইটা একটা আছে, তারপরে একটা তার জাংশন আছে কিছু একটা, যা কমপ্লিকেটেড। এত সহজেও তো সিমেট্রি পেয়ে যাবো একটু পরে, কিন্তু দেখেই যে সিমেট্রি রয়েছে তা বলতে হবে না। দিস পাথ অ্যান্ড দিস পাথ আর নট আইডেন্টিক্যাল, একটু তো আলাদা। হ্যাঁ, এইটার সাথে এইটার মিল আছে, এটা ঠিক, এটার সাথে এইটার মিল আছে, এটা ঠিক, কিন্তু এইদিকে যা কারেন্ট যাবে ওইদিকে তাই কারেন্ট যাবে, সেটা বলা যাবে না। কি বলতে হবে না যে এইদিকে যদি 10 এর মধ্যে যদি আই কারেন্ট যায় বা I1 যায়, আচ্ছা বেশ, আমি কত কারেন্ট যাচ্ছে জানি না, ঠিক আছে? যদি ম্যাচ করে যায়, ম্যাচ করে যাবে। আমি বলছি এখানে I1, এখানে I2, এখানে I3 বলতে পারি, কোনো অসুবিধা নেই। I1 প্লাস I2 প্লাস I3 ইজিক্যাল টু I। এবার চলে এসে এখানে, যদি এইটা I1 হয় তাহলে 10-এর মধ্যে দিয়েও কারেন্ট I1 হবে, এইটা সিমেট্রি। এটা যদি I2 হয় তাহলে 5-এর মধ্যে দিয়ে কারেন্ট হবে I2, দিস ইজ সিমেট্রি। এবং এই 5-এ যদি I3 হয় তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট হবে I3, দিস ইজ সিমেট্রি। এখানে যা ডিস্ট্রিবিউশন হবে এখানকার ডিস্ট্রিবিউশন সেম হবে, কারণ দিস পয়েন্ট ইজ আইডেন্টিক্যাল টু দিস পয়েন্ট, ঠিক আছে? 10, 5, 5, 10, 5, 5 সেম, এইটা সিমেট্রি। এতটুকু বোঝা গেছে? এবার দেখ নেক্সট সিমেট্রি খুঁজে পাবো, দেখ কত সুন্দরভাবে সিমেট্রি খুঁজে পাবো। 5 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে I3 যাচ্ছিল, 5 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে I3 যাচ্ছে, তাহলে কোনো কারেন্ট এই দিকে নামেনি, কোনো কারেন্ট এই দিক থেকে ওঠেনি, তাহলে এই জাংশনটা পরস্পর টাচ নেই। সেকেন্ড সিমেট্রি খুঁজে বার করলাম আমরা, কি বললাম? এখানে I3, পুরো কারেন্ট I3 বেরিয়ে গেছে, তাহলে কোনো কারেন্ট ওর সাথে লেগে নেই, মানে যোগ হয়নি, কোনো কারেন্ট এদিকে বেরিয়ে যায়নি, কোনো কারেন্ট নিচের দিকে নামেনি, ওর কাছে অ্যাড হয়নি কেউ। তাহলে ওর কাছে যদি কেউ অ্যাড না হয় তাহলে ওকে ওর থেকে সরিয়ে দাও, তুমি বলো টাচ করা নেই, বোঝা গেছে? এইবার যেহেতু টাচ করা নেই, তাহলে 2.5 ওহম আর 2.5 ওহম শ্রেণী সমবায় রয়েছে, তারা দুজন 5 ওহম। এই যে এইটা 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 5 ওহম। তাহলে নেক্সট সিমেট্রি আমি কীভাবে করবো? কিছু লিখতে হবে না, শুধু বুঝে নিতে হবে। এটাকে তুলে দাও, এটাকে তুলে দাও, দিয়ে একটা 5 ওহম রেজিস্ট্যান্স এখানে লাগাও, এর সাথে টাচ করিও না, 5 ওহম থাকলো। এতটুকু করতে পারি। এইবার এই 5 ওহম আর এই 5 ওহম এরাও শ্রেণী সমবায়, 10 ওহম। সেই 10 ওহম রেজিস্ট্যান্সটাকে আমি এখানে ধরলাম, দিয়ে বাইরে বের করে দিলাম, ঠিক এইভাবে। 10 ওহম, মাঝখানের 5 ওহমটাকে ভুলে যাও, এই 5 ওহমটাকে এখান থেকে মুছে দাও, আর সেই দু প্রান্তেই আমি 10 ওহম লাগিয়েছি, যার মধ্যে দিয়ে কারেন্ট I3। কোনো অসুবিধা আছে? রেজিস্ট্যান্স তো আমি তারটাকে ভেতরে রাখবো না বাইরে রাখবো, এটা আমার ব্যাপার, ও তো টাচ করা ছিল না কারোর সাথে, আমি এটাকে ধরেছি দিয়ে নিচে নামিয়ে দিয়েছি। এইটুকুর তুল্যটা তো আমরা একটু আগে বের করে ফেলেছি, 10, 10, 5, 5, 5 বের করলাম না একটু আগে। 7 না কত বেরোলো? কত বেরিয়েছে? 7। তাহলে 7-এর সাথে 10 সমান্তরাল সমবায়, 10 × 7 / 10 + 7 হলো না সিমেট্রি? করা সোজা। ওই জন্য আছে, এমন কিছু প্রবলেম আমাকে দেবে না ইভেন জেইতে, যাতে করে টোটালি অ্যাসিমেট্রিক প্রবলেম দেয়। যদি টোটালি অ্যাসিমেট্রিক প্রবলেম দেয় তাহলে আমরা স্টার ডেল্টা ইউজ করবো। আমি আবারও বলছি, স্টার ডেল্টা আমি এই মুহূর্তে শেখাচ্ছি না, কারণ ওটা শেখাতে গেলে আধ ঘন্টা লেগে যাবে, আমার টাইম ওয়েস্ট হবে প্রচণ্ড। ইউটিউবের লাখ লাখ ভিডিও আছে স্টার ডেল্টা নেটওয়ার্ক দিয়ে, ঠিক আছে? প্রথমে জানবো যে হোয়াট ইজ স্টার, হোয়াট ইজ ডেল্টা, কেমন দেখতে হয় একটা স্টার নেটওয়ার্কের ডেল্টা কীভাবে করে দেওয়া যায়, একটা ডেল্টাকে কীভাবে স্টার করে দেওয়া যায়। লক্ষ লক্ষ ভিডিও আছে, কোনো একটা ভিডিও একটু ভালো চ্যানেল দেখে কোনো একটা ভিডিও একটু দেখে নিবি, দেখবি জটিল প্রবলেম যদি এটা কোনো সিমেট্রি না থাকে, 2, 3, 4, 5 এরকম দিয়ে দেয়, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারি, ঠিক আছে? এটা 1 নম্বর হোমওয়ার্ক থাকবে, বাড়িতে বের করবে এটা সুন্দর করে আগের মতো করে। এইবার
আর একটা প্রবলেম আমাদের গ্রুপে বেশ কিছুদিন ধরে ঘুরছে প্রবলেমটা, সেটা একটু বলে দিই ঝট করে। সাপোজ এটা একটা ব্যাটারি, এইটা একটা রেজিস্ট্যান্স, আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা রেজিস্ট্যান্স। এটা বেশ কিছুদিন ধরে আমি দেখছি গ্রুপে পড়ে আছে, অনেকে হয়তো পড়েছো, পড়েনি আমি দেখিনি। সাপোজ এটা 6 ভোল্ট, এটা 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম, 6 ওহম। দেখা যাচ্ছে সবার বলেছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 6 ওহম। এটাই ছিল প্রবলেমটা, ছিল না? নাকি কেউ পার্সোনালি পাঠিয়েছিল তাহলে আমাকে, হয়তো হতে পারে। হ্যাঁ, গ্রুপে ছিল না এটা? আচ্ছা, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য লাস্ট ওহম, এরকম 6 এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত, এটা জিজ্ঞেস করেছে। প্রথম কথা হচ্ছে, যদি কার্চফ'স ল না হয় তাও এটা সলভ করতে পারবো, যদি কার্চফ'স ল জানি আমি তাও সলভ করতে পারবো। এটাও তাই, কেউ কিছু লিখবে না, শুধু ছবিটা এঁকে ফেলবে, তারপর আমার দিকে তাকাবে জাস্ট। আর বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। লেখা যে বইয়ে অজস্র প্রবলেম আছে, একটার পর একটা সলভ করে যাবে সবাই, তুমি বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম বলছি কার্চফ'স ল দিয়ে সলভ করো ফার্স্ট। কটা লুপ আছে আমার কাছে? সাপোজ এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2, এখানে কারেন্ট I3। আমার ফাইনাল অ্যান্সার কি হবে? I3। I3টা হচ্ছে 6 এর মধ্যে দিয়ে কারেন্ট। যদি বলে 4 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, তাহলে I2 আর I3 দুজন ঠিক করবে। যদি বলে 2 এর কারেন্ট কত, যদি বলে 3 এর কারেন্ট কত, অনলি I2। ঠিক আছে, এবার আমি 3টে লুপের জন্য KVL ইউজ করবো। 1 নাম্বার লুপের জন্য ব্যাটারি যে সেন্সে কারেন্ট দেয় সেই সেন্সে আমি কারেন্ট ধরেছি কিনা, তাহলে প্লাস না মাইনাস? সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ কি হবে? তাহলে 1 আর 2 আর 3 3I1 কমন রেজিস্ট্যান্সের জন্য ইকুয়াল টু 0 হয়ে গেল। 2 নাম্বার লুপের ক্ষেত্রে কোনো ব্যাটারি আছে নাই, সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ কি সেই কারেন্টের জন্য? 4 আর 3 আর 2, তাহলে মাইনাস 9I2 প্লাস 2I1 প্লাস 4I3 ইকুয়াল টু 0। আর লাস্ট এখান থেকে কি পাবো 3 নাম্বার লুপের জন্য? মাইনাস 15I3 দেন প্লাস 4I2 প্লাস আর কিছু নাই, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এইবার এই 3টে ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে লাস্ট ইকুয়েশন I2 I3 আছে, আর প্রথম ইকুয়েশন I1 I2 আছে। ঠিক আছে, প্রথম ইকুয়েশনে আমি কোনো একটাকে এলিমিনেট করে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমার কাছে যদি আমি এখানে I3টাকে এখানে বসিয়ে দিই, তাহলে এটা I1 I2 হয়ে যাবে। I1 I2 আগে রয়েছে, সলভ করলে I1 I2 বেরিয়ে যাবে। হ্যাঁ, আর যদি আমাকে I3 বের করতে বলে, তাহলে বাকিদেরকে এলিমিনেট করো, I3 বের করে নাও। ঠিক আছে, কিন্তু আবার আমাকে সাইনের পক্ষে, মানে সাইনের জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। আমাকে দেখতে হবে I3 এর মান প্লাস না মাইনাস, I1 এর মান প্লাস না মাইনাস। তাহলে আমার ডিরেকশনটাও আমাকে বলতে হবে যে ডাউনওয়ার্ড কারেন্ট যাবে না আপওয়ার্ড কারেন্ট যাবে। আশা করি সলভ করতে পারবো এবার। এটা একটা টেকনিক। এখন ব্যাপারটা হচ্ছে আমাকে এটা ক্লাস 10-এ দিত এইটা, তাহলে কি সলভ করতে পারতাম না পারতাম না? তাহলে কার্চফ ল জানি না, ব্যাস একদম। তাহলে এটা সেকেন্ড অল্টারনেটিভ প্রসেস। সেটা কি? এটা মুছে দাও। এখানে কারেন্টে কি করবে বলতে পারি না, যে সবসময় নিচে দিকে না হবে, যে ডিরেকশন ধরে ওটাই হবে, অন্য কোনো ব্যাটারি। হ্যাঁ একদম, এখানে সেরকমই হবে। ঠিক, এটা 2 ছিল নাকি? 4। এই সব কটা তুল্যরোধ কি বের করতে পারবো? 5 আর 6 কি? তার সাথে 4 কি? তার সাথে 6 কি? তার সাথে 2 কি? তার সাথে 1 কি? হয়ে গেল। তাহলে যখন আমি এই দুটোকে বের করব, তখন এই দুটোর একটা তুল্যরোধ হচ্ছে আমি মুছে দেবো, দিয়ে একটাই লিখে দেবো, সেই দুটো সমান্তরাল হয়ে গেল। এইটা করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইটা করে করে সাপোজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়েছে, আমি জানি না কত বেরোবে, সাপোজ 6 ওহম এরকম বেরিয়েছে। তাহলে ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোচ্ছে? 6 ভোল্ট বাই 6 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এতটুকু এসেছে, এটা 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট দুভাগে ভেঙেছে। এবার শান্টের রুল ইউজ করব। কোন দিকে কারেন্ট কত যাবে এটা নির্ভর করবে অন্য রোধ বাই তুল্যরোধ, মোট রোধ, মোট তুল্যরোধ। তাহলে যদি আমাকে বলে এই টোটালটা রেজিস্ট্যান্স কত, এই টোটালটা রেজিস্ট্যান্স
কত হবে? এই দুটো হচ্ছে 11, 11 সাথে 6 সমান্তরাল, সেই সমান্তরালের সাথে 3 শ্রেণী। এই শ্রেণী না গন্ডগোল হয়ে গেছে, আমি বলবে কিন্তু আমি মানে অন্তত এইটুকু বোঝা উচিত নিশ্চয়ই, সমান্তরাল দু প্রান্তের ভোল্টেজ ধ্রুবক, চেঞ্জ হবে কারেন্ট ধ্রুবক। সাপোজ এই সবকটা তুলনাটা আমি জানি না কত, সাপোজ 11 ওহম, ঠিক আছে, সাপোজ 11 ওহম। তাহলে সার্কিটটা কেমন দেখতে? আমার সার্কিট এরকম দেখতে না, 1 ওহম আসছিল, এইদিকে 11 ওহম, আর এইদিকে হচ্ছে 2 ওহম, এরকম না? এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে কিছুটা কারেন্ট ওইদিকে যাবে, কিছুটা কারেন্ট এইদিকে যাবে। ওইদিকে কতটা কারেন্ট যাবে, ইট ইজ ইকুয়াল টু অন্য রোধ বাই মোট রোধ ইন্টু মোট কারেন্ট। এটা আগের দিন শিখেছিলাম না, শান্টের রেজিস্ট্যান্স, শান্টের মধ্যে দিয়ে কারেন্ট কত। এবার সেই হিসাবে আমি এই কারেন্টটা বের করে নিতে পারি, বের করে দিতে পারি, ঠিক আছে, এইটা রেজিস্ট্যান্স বাই মোট রেজিস্ট্যান্স করে। এবার এইটা যখন বের করলাম, তখন এবার এই বাকিটা তুলরোধ দেখে নাও, এতটা বের করে নাও কত, এই যে এতটা, সরি এতটা, মানে এইটা জাস্ট এই দুটোকে, লাস্টের দুটোকে ভুলে যাও, এরকম কিছু একটা 11 ওহম এরকম, এটা যে 11 হবে না যদিও, হ্যাঁ, এটা সাপোজ কিছু একটা 11 ওহম এরকম। এই যে কারেন্টটা, সেই কারেন্টটা আবার দুটো রাস্তা পাচ্ছে ভেঙে যাবার, ওই দিকে কারেন্ট কত, এইটা বাই এইটা প্লাস এইটা ইন্টু আই, হয়ে গেল। তাই এটাও করতে পারি আমরা, আবার কার্চফস ল ইউজ করতে পারি। তা আমি বলবো এখন কার্চফস ল প্র্যাকটিস করাই বেশি দরকার, কারণ নতুন শিখেছি আমরা তো কার্চফস ল, যত রকমভাবে ওকে অ্যানালিসিস করতে পারবো তত আমার মঙ্গল। ঠিক আছে, বোঝা গেছে? অসুবিধা আছে কারোর? তাহলে আমরা এবার নেক্সট যেটা কি হবে দেখি, যদি লাইভে করে দেওয়া থাকে তাহলে করবো না আমি, দেখি একটা প্রবলেম, দুটো প্রবলেম ভুল আছে।